তুই আমার বাড়ি থেকে বেরিয়েছ। বাবা, আমার অপরাধ কি? আমি তো কিছু করিনি। যা করেছে ওই আরোহী করেছে। ও আমাকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। তোকে মিথ্যেভাবে ফাঁসিয়ে ওর কি লাভ? সেটা ওকে জিজ্ঞেস করো। বিশ্বাস করুন আঙ্কেল, ও জোর করে। আমার ছেলে এরকম কাজ করতে পারে না। তোমার কোথাও ভুল হচ্ছে। আরোহী, তুই মিথ্যা কথা বলছিস। আঙ্কেল আন্টি, আকাশ আমাকে রুমে একা পেয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। অল্প সময়ের জন্যই আপনারা চলে আসলেন। আমার ইজ্জত রক্ষা পেয়েছে, নয়তো আকাশ কিছুক্ষণ আগেই সব শেষ করে দিত। একটা মেয়ের সর্বনাশ করতে চেয়েছিস, আবার বলছিস কিছুই তুই করিসনি। বেরিয়েছ আমার বাড়ি থেকে। তোকে যেন আমার আশেপাশেও না দেখি, কথাটা মনে রাখিস। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে তোমার এত ধন সম্পদ, টাকা কোনো কিছু আমি ব্যবহার করব না। এমনকি তুমি যে আমার বাবা, সে পরিচয় আমি কাউকে দিয়ে কোনো প্রকার সুবিধা নিব না। মা, চলি আমি। বের হয়ে যায় বাড়ি থেকে। বাড়িতে হেলিকপ্টার থেকে শুরু করে গাড়ি বাইক সবই ছিল। এই সব কিছু ছেড়ে চলে আসে বাড়ি থেকে 7 দিন পরে। কোথায় আপনি? কতক্ষণ আর অপেক্ষা করব? আপনি যে ঠিকানাটা দিয়েছেন, আমি তো সেই ঠিকানায় এসেছি। কোন দিকে দাঁড়িয়ে আছেন? দেখেন, আমার সামনে অনেক সুন্দর আর হট একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কালো শার্ট, কালো প্যান্ট পরা। মনে তো চাচ্ছে মেয়েটার সাথে প্রেম করি, বিয়ে করতে। যাক গিয়ে সেসব কথা। আপনার কতক্ষণ লাগবে? এগুলো পরে তো আমি দাঁড়িয়ে আছি। তাহলে কি পেছনের ওই ছেলেটাই ফুড ডেলিভারি বয়? ম্যাডাম, চুপ করে আছেন যে? আচ্ছা, 10 মিনিট দাঁড়ান। কথাটা বলে ইরা ওপরে আসে। তারপর শার্ট প্যান্ট বাদ দিয়ে কাজের বিটির মতো পোশাক পরে নিচে নামে। খাবার দিন। আপনি কে? আরে, আমি তো খাবার অর্ডার করেছি। আচ্ছা, নাম বলুন। ইরা চৌধুরী আমার নাম। এই নিন আপনার খাবার। দিন। তবে মেয়েটি কিন্তু আসলেও অনেক সুন্দর ছিল, চাইলে প্রেম করতে পারতেন। স্টাইলিশ মেয়ে আমার তেমন পছন্দ না। আমার পছন্দ সাধারণ কোনো মেয়ে হলেই হয়। সাধারণ মেয়ে কেন? স্টাইলিশ মেয়েটা স্বামীর কথা শুনে না, সংসারের কাজ তো ভুলেও করে না। কি ব্যাপার? একটু আগে আমার স্টাইল দেখে প্রশংসা করলো, এখন যখন এইভাবে এসেছি তখন বদনাম করছে। ব্যাপারটা কি? কিছুই তো বুঝতে পারছি না। কি ভাবছেন? আমি তো টাকা আনতে ভুলে গেছি। একটা কাজ করো, আমার বাসায় এসো, ওখানে টাকা দিচ্ছি। ঠিক আছে, চলুন। বাসায় আসে ইরার সাথে। এসে দরজার সামনে দাঁড়ায়, কিন্তু রুমে আসতে বলে সেজন্য রুমে চলে আসে। এবার টাকা দিন, আমাকে আবার বাসায় ফিরে খেতে হবে। একটা কাজ করি, এই খাবার দুজনে মিলে খেয়ে নেব। কি বলেন? আপনার জন্য আনা খাবার আমি কেন খাবো বলেন? আরে কিছুই হবে না, ওইটা ওয়াশরুম, ফ্রেশ হয়ে আসেন। কি করার, ওয়াশরুমে চলে যায়। ইরা তো ভাবতে থাকে, এই ছেলের মতলব কি? একটু তো বাঁচিয়ে দেখতে হবে। দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, লম্বাও আছে, আবার শরীরও ফিট আছে বোঝা যাচ্ছে। কথাবার্তাও অনেক সুন্দর। তাহলে এই চাকরি কেন করে? পরিবারের আর্থিক সমস্যা নাকি অন্য কোনো সমস্যা? আচ্ছা, ছেলেটা আগে বের হোক, খেতে খেতে জিজ্ঞাসা করে নিব। কিছুক্ষণের ভেতরে বের হয়। ইরা একটা টাওয়ার এনে দেয়, মুখ হাত ধুয়ে খেতে থাকে দুজনে। তখন একটা কথা বলো তো, কি কথা? তোমার কেমন মেয়ে পছন্দ? আমার কেমন মেয়ে পছন্দ তা জেনে আপনি কি করবেন? তাহলে তোমার জন্য মেয়ে দেখা শুরু করতাম। আসলে তুমি স্টাইলিস্ট মেয়ে পছন্দ করো নাকি সাধারণ মেয়ে পছন্দ করো? একজন সত্যিকারের বউ হওয়ার জন্য সাধারণ মেয়েই অনেক ভালো। কেন কেন? স্টাইলিস্ট মেয়ে সমস্যা কি? ওরা তো দেখতে স্মার্ট সুন্দরী। কত ছেলে যে ওদের পেছনে ঘোরে, তার তো কোনো হিসাবও নেই। একটা ছেলে বউ হিসাবে ভালো মেয়েই খোঁজে। তাছাড়া যে মেয়ে নিজের শরীর দিকে ঘুরে বেড়ায়, ছেলেদের নিজের প্রতি আকৃষ্ট করে, সেসব মেয়েকে দিয়ে আর যাই হোক সংসার জীবন শুরু করা সম্ভব না। পরে রাস্তা দিয়ে যখন বউ নিয়ে বের হব, তখন সবাই খারাপ চোখে তাকে থাকবে। বুঝতে পেরেছি তোমার কথা। তার মানে স্টাইলিস্ট মেয়েদের সমস্যা আছে, তাই তো? আছে। এরা নিজেদের শরীর প্রদর্শন করতে ব্যস্ত হয়ে পড়ে। বাহ, তোমার কথাবার্তা তো অনেক সুন্দর আছে, একদম গুছিয়ে কথা বলতে পারো। তা কোন ক্লাসে পড়ো?
এই তো অনার্স শেষ করছি। তাহলে তুমি আমার অনেক সিনিয়র। আমি মাত্র এবার অনার্সে ভর্তি হয়েছি, তাও 5 মাস হলো। তাহলে জব না খুঁজে এই ডেলিভারিতে কেন? সে অনেক কাহিনী। সংক্ষেপে বলো। কাজ আছে, যেতে হবে এখন। তোমার পার্সোনাল নাম্বার দিয়ে যাও, পার্সোনাল নাম্বার কেন? তাহলে অর্ডার করতে পারবো। সরাসরি পেজে অর্ডার করলেই তো যে কেউ এসে দিয়ে যাবে। যে কেউ আসলে তো হবে না, তোমাকে আসতে হবে, বুঝতে পেরেছো? এখন দাও নাম্বার। কি করার, নাম্বার দিয়ে চলে আসে। কিছুক্ষণ পরে ইরা শপিং মল থেকে কিছু জামা কিনে বাসায় আসে। তখন মা, তুমি কখন এলে? এই তো 20 মিনিট আগে। তা তুই কোথায় ছিলি এতক্ষণ ধরে? শপিংয়ে ছিলাম। এখন আবার কি কিনলি? কি আবার? জামা। তুই তো জামা পরিস না। আজ থেকে জামা আর শাড়ি ছাড়া অন্য কিছুই আমি পরবো না। বাকি যে শার্ট, প্যান্ট, গেঞ্জি যা কিছু আছে সব আমি ফেলে দিয়েছি। এই তুই কি আমারই মেয়ে নাকি অন্য কারো মেয়ে? কেন কেন? তোমার হঠাৎ এরকমটা কেন মনে হলো? যেখানে তোকে আমি এতগুলো বছর ধরেও বলে কোনো লাভের লাভ হলো না, সে কি না তুই আজকে সব কিছু চেঞ্জ করে ফেলছিস? আমি তোমারই মেয়ে, বুঝতে পেরেছো? এতদিন যা ছিলাম সেসবগুলো বাদ দাও। এখন আমি পুরো ভদ্র হয়ে যাব, বুঝতে পেরেছো? তোর জ্বর বা কোনো অসুখ কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না, আমি রুমে গেলাম। ইরা তো রুমে যায়। ইরার এমন পরিবর্তনে হয়তো আপনারাও একটু অবাক হচ্ছেন, কিন্তু চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। সাথে সবকিছু বুঝতে পারবেন এক এক করে। ওইদিকে ডিউটি শেষ করে বাসায় এসে শুয়ে থাকে আকাশ। তখন তুই কখন এলি? বাজার কি করেছিস? আমি চাকরিতে জয়েন করেছি সবেমাত্র 5 দিন হলো। পেয়েছি তাও 1500 টাকার মতো। দেখ ভাই, তুইও যেমন কাজ করিস আমিও তেমনভাবেই কাজ করি। আমার পক্ষে তো এইভাবে তোকে চালানো সম্ভব না। বুঝতে পেরেছি। আচ্ছা, কাল নিয়ে আসবো বাজার। রুমে এসে শুয়ে পড়ে। সাথে ভাবতে থাকে, যেখানে কয়েকটা দিন আগেও আকাশের চারপাশে কাজের লোকেরা ওর সেবা করার জন্য বসে থাকতো, সেখানে আজকে ওকে এভাবে থাকতে হচ্ছে। তবে এর পেছনের কারণ আপনারা আরও পরে জানতে পারবেন। কিছুক্ষণ পরে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। এত রাতে কে কল দিল? কল রিসিভ করতেই মেয়ের কণ্ঠ আসতো। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে তো চিনলাম না। কেন, অপরিচিত মানুষের সাথে কি কথা বলো না? না, বলি না, কল রাখি আমি। আমি কিন্তু তোমার পরিচিত। আমার পরিচিত মানে? বিকেলে যার জন্য খাবার নিয়ে এলে। আজকে তো 3 জন মেয়েকে খাবার দিয়েছি। আরে, আমরা যে একসাথে খাবার খেয়েছি। চিনতে পেরেছি। জি বলুন, এত রাতে কল দিলেন? সবে তো মাত্র 10টা বাজে, তার রাতে খেয়েছো? বাজার করা হয়নি, সেজন্য খাওয়া হয়নি। আচ্ছা, একটা কাজ করতে পারবে? কি কাজ বলুন? খাবার লাগতো আমার। আচ্ছা, আমি নিয়ে আসতেছি। 2 প্লেট আনবে। ঠিক আছে। রেডি হতে শুরু করে, সাইকেল নিয়ে বের হয়। খাবার নিয়ে ইরার বাসা নিচে আসে। দারোয়ান তো গেট খুলবে না, সেজন্য ইরা নিচে নামে। মামা, গেট খুলে দাও। গেট খুলে দেওয়াতে ভেতরে আসে। এরপর ইরা আকাশকে নিয়ে বাসার পেছনে ফুলের বাগান আছে, সেখানে নিয়ে যায়। এখানে কেন এনেছেন? খাবার খেতে এসেছি। তুমি কি ভাবছো তোমার সাথে প্রেম করার জন্য এসেছি? আমি কখন এটা বলেছি? আমি তো বলতে চেয়েছি। থাক, আর বলতে হবে না। এবার বসো, দুজনে মিলে খাই। খাবার তো আপনার জন্য, তাহলে আমি কেন খাবো? খেতে বলেছি, খাও। আমি এভাবে আপনার খাবার খেতে পারবো না। তাহলে আমি তোমার অফিসের পেছনে তোমার নামে রিপোর্ট করি, সেটা কি ভালো হবে? প্লিজ, এরকমটা করে আমার চাকরিটা খাবেন না। আমি খাবো আপনার সাথে। এই তো ভালো ছেলে। এরা খেতে শুরু করে। ইরা তো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। আকাশও উত্তর দিতে থাকে, কেননা এছাড়া তো কোনো উপায়ও নেই। কেননা ইরার একটা রিপোর্টে আকাশের চাকরি চলে যেতে পারে। তার কারণ আকাশ সবেমাত্র চাকরিতে ঢুকেছে। এখনই যদি রিপোর্ট আসে তাহলে চাকরি আর থাকবে না। খাওয়া শেষ হলে তোমার মোবাইলটা দাও তো। মোবাইল কেন? দিতে বলছি, দাও। মোবাইল ইরার হাতে দেয়। ইরা তো মোবাইল দেখে পুরোপুরি অবাক হয়, কেননা ইরাও
আইফোন ইউজ করে, কিন্তু সেটা আইফোন 16 প্রো। কিন্তু আকাশ ইউজ করে আইফোন 16 প্রো ম্যাক্স। তুমি ফুড ডেলিভারি করো আর মোবাইল চালো লক্ষ টাকার। এটা তো আমার না, তাহলে কার? আমি যার সাথে থাকি ওর মোবাইল। তুমি চাইলে আর ওই ছেলে দিয়ে দিল। অনেক মাস ধরে একসাথে থাকি, সেজন্য কিছুক্ষণের জন্য নিয়ে এসেছি। রাস্তায় অন্ধকার তো সেজন্য। ও আচ্ছা, তাই বলো। তোমার ফেসবুক আইডি দাও তো আমাকে। আমি তো ফেসবুক ইউজ করি না। দেখো, মিথ্যে বলবে না। তুমি এই যুগের ছেলে হয়ে যদি বলো ফেসবুক ইউজ করো না, সেটা কি আজও মেনে নেওয়া যায় কি? কিন্তু এটাই সত্যি। ঠিক আছে, যাও তাহলে। আর হ্যাঁ, একটা কথা। জি বলুন, কি কথা? এই নাও 2000 টাকা, বাজার করে খাবার খাবে। কি বলেন? তাই বলে এতগুলো টাকা দিবেন আমাকে? তো কি হয়েছে? না খেয়ে যেন থাকতে না শুনি। বুঝলাম না, আমি না খেয়ে থাকলে ওনার সমস্যা হবে কেন? ওই যেটা মনে মনে ভাবছিস সেটা মনে মনে রেখে দে। আকাশ মাথা নাড়িয়ে চলে যায়। বাসায় আসে রাত 11:30 পর। এরপর ঘুমায়। পরের দিন সকালে আবার ফুড ডেলিভারি করতে বেরিয়ে পড়ে। ওইদিকে ইরা আসে ভার্সিটিতে। কিরে, এটা কি তুই নাকি অন্য কেউ? অন্য কেউ কেন হতে যাবে? তুই তো দেখি পুরোই চেঞ্জ করে ফেলেছিস সবকিছু। এখন থেকে এরকম ভাবেই থাকবো। কি বলিস? ভূতের মুখে রাম রাম? তোরা যাই বলিস না কেন, আমাকে এখন থেকে এরকম পোশাকেই পাবে। পার্টিও কি এরকম ভাবে যাবি? যাব। এগুলো পরে যেতে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই, হঠাৎ করে তোর এত পরিবর্তন দেখে একটু বেশি অবাক হচ্ছে। এখন চল ক্লাসে যাই। আমার অনেক ক্ষুদে পেয়েছে, কিছু অর্ডার কর। কি খাবি তোরা? পিৎজা খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আমাদের ভার্সিটির ক্যান্টিনে তো নেই। আচ্ছা, আমি অর্ডার করতেছি অনলাইনে। 45 মিনিটের ভিতরে চলে আসবে। তা এতক্ষণ কি করব? একটা ক্লাস আছে, ওটা শেষ করে নেই ততক্ষণে। ঠিক আছে, চল। ইরা আকাশকে কল দিয়ে পিৎজা 2টা অর্ডার দিয়ে দেয়, সাথে তাড়াতাড়ি নিয়ে আসতে বলে। আকাশও সেটাই করে। ইরাও ক্লাস করতে থাকে। ক্লাস শেষ হওয়ার পরে কিরে, আর কতক্ষণ? দাঁড়া, কল দিচ্ছি। কল দিয়ে জানতে পারে ভার্সিটির কাছে চলে এসেছে। সেই জন্য ভার্সিটির ভেতরে একটা জায়গায় আসতে পারে। সেখানে চলে আসে। এ নিন আপনার পিৎজা। এই যে টাকা। আর যা তাহলে এখান থেকে। ঠিক আছে ম্যাম। আকাশ, দাঁড়াও। তুমি তো সকালে এখনো কিছু খাওনি। হালকা কিছু খেয়েছি। ইতি আর ঈশিতা, তোরা একটা খেতে থাক, আমিও আরেকটা খেতে থাকি। তুই এই ফুড ডেলিভারি বয়ের সাথে একসাথে বসে খাবার খাবি? থাক ম্যাম, আমি চলে যাচ্ছি। ওই, আমি তোকে যেতে বলেছি। ওনারা তো যেতে বললো। চুপচাপ বসো এখানে। ওই, তোরা খেতে শুরু কর। ওরা আলাদাভাবে খেতে থাকে। তবে ঈশিতা বারবার আকাশের দিকে তাকাচ্ছে, সাথে ইদিকে বলতে থাকে কি যেন। ওই, কি ফুসুর ফুসুর করছিস তোরা? আমার কেন জানি ওকে চেনা চেনা লাগছে। তুই কি আগে কখনো ফুড ডেলিভারি করেছিলি ওকে দিয়ে? আরে ওই সব কিছু না, তাহলে কোথায় দেখেছিস? ফেসবুকে দেখেছি মনে হচ্ছে। ওখানে ওর বন্ধুদের সাথে দেশের বাইরে ঘুরতে গিয়েছিল, ওইরকম একটা ভিডিওর মধ্যে ওকে দেখেছি। ঈশিতার এমন কথা ইতি তো হেসে দেয়। তুই কি পাগল হয়ে গেছিস? ওর মতো একটা ফুড ডেলিভারি বয় কিনা দেশের বাইরে যাবে? আর একটা পাসপোর্ট করার মতোই তো ওর কাছে টাকা নেই। এসব ভুলভাল ভিডিও দেখিস তুই? বিশ্বাস কর, আমার মনে হয় আমি ওকে দেখেছি। এসব বাদ দিয়ে খা তো। যত সব উল্টোপাল্টা কথা ছাড়া আর কোনো কথাই নেই তোর কাছে। ঈশিতার কথায় ইরা এবার আকাশের দিকে চোখের দিকে তাকায়। আকাশও নর্মাল ভাবেই থাকে। ও কি বলেছে? কে কি বলছে? তুমি নাকি দেশের বাইরে গেছো? আমি সামান্য একটা ফুড ডেলিভারি বয়। আমি কিভাবে দেশের বাইরে তো দূরের কথা, দেশেই তো ঠিকমতো ঘুরতে পারি না। সত্যি বলছো তো? মিথ্যে কেন বলবো? আচ্ছা আমি আমি তাহলে। ঠিক আছে, যাও। আকাশ যেতে থাকে। ঈশিতাও যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি রে, তুই এমন করে কি দেখছিস? আমার কোথাও ভুল হচ্ছে না, আমি ওকে দেখেছি। ঈশিতা, তুই চুপ কর। একটা ফুড ডেলিভারি বয়। আচ্ছা, আইডির নাম তোর মনে আছে? না রে, ওভাবে আমি খেয়াল করিনি। ঠিক আছে। আচ্ছা, তোরা ক্লাস কি করবি? না, বাসায় যাব। তাহলে চল বাসায় ফিরে যাই আমরা। ঠিক আছে, চল তাহলে। ওরা তিনজনেই বাসায় ফিরে যেতে থাকে। বাসায় আসার পরে রাতে যে ছেলেটা এসেছিল সে ছেলেটা কে রেহু? কোন ছেলের কথা বলছো?
যে ছেলেকে নিয়ে তুই বাগানে খাবার খেলি, ছেলেটাকে দেখে তো ফুড ডেলিভারি বয় লাগলো। ঠিক ধরেছ, ও ফুড ডেলিভারি করে। সামান্য একটা ফুড ডেলিভারির সাথে তুই? শোনো মা, না জেনে কিছু বলবা না। তাছাড়া ও ফুড ডেলিভারি করে তো কি হয়েছে? তুই কি ওকে পছন্দ করিস? পছন্দ করি না, আবার করতে বেশি সময়ও লাগবে না। তাহলে তোর এত চেঞ্জ হওয়ার পিছনে এই ছেলেটাই দায়ী? ওর সাথে পরিচয় হয়েছে আজও 2 দিন চলে। বাহ, 2 দিনের পরিচয়ে তোকে এত পাল্টে দিল যা আমি 20 বছরেও পারিনি। সব জিনিস সবার ধারা হয় না, তুমি কি তা জানো না? হয়েছে হয়েছে, তোর বাবা জানলে কি কেলেঙ্কারি করবে তা আমি জানি না। যখন জানবে তখন দেখা যাবে। যা ফ্রেশ হয়ে আয়। পরে খাবো, আসার সময় খেয়ে এসেছি। রুমে এসে রেস্ট নিতে থাকে। ওইদিকে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল, তখন খেয়াল করে একটা লোককে কয়েকজন লোক মিলে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। নেমে ওদের কাছে যায়। কি হয়েছে আঙ্কেল? দেখো না, ওরা আমার কাছ থেকে টাকাগুলো নিতে চায়। ওরা কি আপনার কাছে টাকা পাবে? আরে ওরা হাইজ্যাকার, আমার টাকাগুলো ছিনতাই করতে এসেছে। কি ব্যাপার, আপনারা কি অন্য কোনো কাজ করতে পারেন না? ওই তুই কে? আমি কে তার জন্য আপনাদের কাজ কি? তাহলে আমরা এখানে যা খুশি না করি না কেন, তা জেনে বা দেখে তোর কি কাজ? ভাগ এখান থেকে। যদি না যাই? তাহলে লোকটার থেকে টাকা তো নিব, সাথে তোকে এখানেই মারা শুরু করব। বললে কি মেরে ফেলা যায় নাকি? যাই, সেজন্য বলছি এখান থেকে চলে যা। আমাকে বাঁচাও ওদের হাত থেকে, নয়তো ওরা আমাকে মেরে ফেলবে। চিন্তা করবেন না, আমি থাকতে এরা আপনার ক্ষতি করতে পারবে না। কিন্তু আমি তো এতগুলো লোকের সাথে একা পারবো না। সবই তো বুঝিস, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? আমি তো পারবো না, কিন্তু যারা পারবে তাদের তো নিয়ে আসতে পারবো। কাদের কথা বলছিস তুই? পাশে তাকিয়ে দেখ। লোকগুলো পাশে তাকায়। সে ফাঁকে ওদের থেকে ছুরি নিয়ে নেয় হাত থেকে। এবার তোরা কোথায় পালাবি? দেখ, ভালোই ভালো ছুরিগুলো দিয়ে দে আমাদের, না হয়তো ভালো হবে না বলে দিলাম। ছুরি এখন আমাদের হাতে। এই তোকে কিন্তু দেখে নিব আমি। এরা চলে যায়। রফিক চৌধুরী অনেক খুশি হয় আকাশের উপরে, কেননা ওর জন্যই ওনার টাকা আর প্রাণ দুটোই রক্ষা পেল। এই নাও 1 লক্ষ টাকা, এই টাকাগুলো দিয়ে তুমি তোমার কাজে খরচ করিও। না আঙ্কেল, উপকার করে সে উপকারের নামে টাকা বা সাহায্য নেওয়া ঠিক না। চলি আমি স্যার, আমাকে আবার ফুড ডেলিভারি করতে হবে, নয়তো চাকরি থাকবে না। এই বলে আকাশ চলে যায়। রফিক চৌধুরীও বাসায় এসে পরিবারকে এইসব কথা বলতে থাকে। সবটা শুনে বাবা, নাম কি ছিল ছেলেটার? নাম তো জিজ্ঞেস করিনি আমি। নামটা কি জিজ্ঞাসা করবে? তুই যা, আমার জন্য খাবার বেড়ে দে। ফ্রেশ হয়ে আসো আব্বু। মা চলো আমরা রান্নাঘরে যাই। এরা রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পরে আকাশও খাবার ডেলিভারি দিয়ে আসতে থাকে। তখনই কিছু লোক ওর পথ আটকায়। ওরা ওই লোকগুলোই যাদের হাত থেকে ইরার বাবাকে বাঁচিয়েছিল। এ কি তোমরা? আমরা তোকে মারতে এসেছি। আমি কি করেছি? তোর জন্য আমাদের লক্ষ টাকার লস হয়েছে। তোমরা চিন্তাই করো, সেটা তো ঠিক না। ওই কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি তোর কাছ থেকে আমাকে শিখতে হবে? তোর জন্য আমাদের লস হয়েছে, সেজন্য তোকে তো একটা শিক্ষা দিতেই হবে। ওই ধর ওকে। ওরা ধরতে আসে। তখনই আকাশ ওর সাইকেলে কলে পালাতে থাকে। ওরা দৌড়েও ধরতে পারেনি। কিছুক্ষণ পরে বাসায় ফিরে আসে। তখন বাজার কই? এই যে হাতে। ভাগ্য ভালো বাজার এনেছিস, নয়তো আজকে তোকে খেতে আর দিতাম না। এখন তো খেতে দিবি? বস এখানে। ওরা দুজনেই খেতে থাকে। সাথে কি করবে না করবে এই বিষয় নিয়ে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে ঘুমিয়ে যায়। ওইদিকে আচ্ছা শোনো, আকাশকে তুমি ফিরিয়ে আনো। কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তুমি আর চাই বলো না কেন, আমি ওকে কোনো দিন এই বাড়িতে ফিরিয়ে আনবো না। সামান্য একটা ভুলের জন্য নিজের সন্তানকে এরকম শাস্তি দিবে? এটাকে তুমি সামান্য ভুল বলছো? তুমি কি জানো আকাশের এরকম কাজের জন্য আর এর বাবার কাছে আমি কতটা লজ্জা পেয়েছি? ও নিজের মেয়েকে এই বাড়িতে বেড়াতে পাঠিয়েছিল, কিন্তু তোমার ছেলে এরকম কাজ করবে আমি তো ভাবতেও পারিনি। তুমি ওকে ফিরিয়ে আনো,
কোথায় আছে, কি করছে? ও কি পারবে বাহিরের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে? তা কখনোই পারবে না। এইসব করার আগে ওকে তা খাবার দরকার ছিল। তখন যদি ভাবতো তাহলে এখন আর এরকমটা হতো না। আমি যে ওকে ছাড়া থাকতে পারছি না। না থাকতে পারলেও থাকতে যে হবে। আঙ্কেল আমি তাহলে চলে যাই। তোমার তো আরো কয়েকটা দিন থাকার কথা। আমি যদি এখানে থাকি তাহলে আন্টি অনেক কষ্ট পাবে। কষ্ট কেন পাবে? এই যে আমার জন্য আকাশকে এই বাড়ি থেকে চলে যেতে হয়েছে। আন্টি তো মনে করে সব দোষ আমার। আমি এখানে থেকে আন্টির কষ্ট আর বাড়াতে চাই না। ঠিক আছে, আমি তোমার যাওয়ার ব্যবস্থা করতেছি। তুমি ব্যাগ গুছিয়ে নাও। যে হেলিকপ্টার পছন্দ হবে পাইলটকে বলো, সে নিয়ে যাবে। ঠিক আছে আঙ্কেল। আরোহী কিছুটা মন খারাপ করে চলে আসে রুমে, কেননা আরোহী ও আকাশকে ভালোবাসে। এখন হয়তো অনেকে বলবেন, যদি ভালোই বাসতো তাহলে কেন এরকমটা করলো? তবে চিন্তা করবেন না, এর উত্তর তো আপনারা পেয়ে যাবেন অনেকটা সামনের দিকে। তবে কতটা সামনে তা এখন বলা মুশকিল, তবে জানতে পারবেন অনেক তাড়াতাড়ি। পরের দিনই আরোহীও শহরে চলে যায়। তখনই আচ্ছা, আরোহী সত্যি বলছে নাকি মিথ্যে বলছে? সেটা তো একবারও যাচাই তুমি করলে না। ওদের এরকম অবস্থায় দেখার পরও তুমি জিজ্ঞেস করতেছো সত্য মিথ্যার যাচাই করার জন্য? আমার যে বিশ্বাস হচ্ছে না আমার ছেলে এরকম কোনো খারাপ কাজ করবে। বিশ্বাস করতেই হবে, বুঝতে পেরেছো? এরা তো এদের কথা বলতে থাকে। ওইদিকে আকাশ আসিফ বাজারে যায়, বাজার করে বাসায় আসে। আচ্ছা শোন, আজকে আমার গার্লফ্রেন্ড আসবে। তো আমি কি করব বল? কিছুক্ষণের জন্য রুমটা তোকে ছেড়ে দিতে হবে। তোর গার্লফ্রেন্ড আসবে, এতে আমি কেন রুম ছেড়ে দেব? আরে বুঝিস না, একটা শর্তে সুযোগ দিব। তোর যে কোনো শর্তে আমি রাজি। আমাকে গরম হয়ে কথা বলা যাবে না। বাজার করি না কেন এই নিয়ে প্রেশার দেওয়া যাবে না। আমি সময় না পেলে তোর কাছে টাকা দিয়ে যাব, তখন তোকেই বাজার করতে হবে। ঠিক আছে, আমি রাজি। তা আসবে কখন? 1 ঘন্টা পরে। ওই সে রান্না করবে। তুই বরং রাত 9টার পরে আসিস। এখন বাজে বিকাল 5টা, ঠিক আছে? আমার জন্য খাবার জন্য থাকে। হ্যাঁ, বন্ধু থাকবে। বের হয়ে আসে, সাথে ভাবতে থাকে। যাক, আমি এবার কিছুটা স্বস্তি পেলাম। ভালো একটা সুযোগ পাওয়া গেল। কিন্তু এতক্ষণ কি করব আমি? যে অফিসে এসে দেখি কোনো অর্ডার পাই কিনা। সেই জন্য অফিসে আসে, এসে দেখে আজকে বন্ধ। সেই জন্য বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখন ইরার সাথে দেখা হয়। ইরা গাড়ি দিয়ে যাচ্ছিল, আকাশকে দেখে ওর কাছে আসে। কোথায় যাচ্ছ? আজকে তো অফিস বন্ধ। একটু বাইরে আসলাম হাঁটতে। চলো আমরা ঘুরে আসি কোথাও থেকে। আমি এই তো কাছাকাছি করব। আরে চলো তো। ঠিক আছে চলো। ওরা রেস্টুরেন্টে আসে, ওখানে খাবার খেতে আরো কিছুক্ষণ গল্প করতে থাকে। এরপর আবার গাড়ির কাছে আসে। আচ্ছা, তুমি ড্রাইভ করতে পারো? পারি তো। এই গাড়ি কিন্তু পারবে না। এর চেয়ে দামি গাড়ি আমি চালিয়েছি, এটা তো সামান্য একটা গাড়ি। কি ভাবছো এত? ভাবছি চালাতে পারবো। ঠিক আছে, দেখি কত কি পারো। গাড়িতে উঠে চালাতে থাকে। গাড়ি ড্রাইভিং দেখে ইরা মোটামুটি অনেক অবাক হয়। এত ভালো ড্রাইভ করতে পারো তুমি? পারিও একটু আর কি। তোমার বাবা মা কি নেই? বা পরিবারে আর কেউ কি আছে? বাবা মা ছিল, কিন্তু এখন নেই। কোন দুর্ঘটনা? কি ঘটেছিল? ওইগুলো কিছু হয়নি। তাহলে কি হয়েছে বলো। সে অনেক কাহিনী, অন্য কোনো সময় বলবো। ঠিক আছে, অপেক্ষায় থাকবো। কিছুক্ষণ পরে বাসায় চলে আসে, এসে দেখে আসিফ বসে আছে। তোর কোনো অসুবিধা হয়নি তো? সত্যি তুই কত বড় উপকার যে করলি আমার, তা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এখন রান্না কি করেছে তা বল আমাকে। কিছুক্ষণ পরে একসাথে খাবো। ঠিক আছে। পরের দিন ইরা ওর বান্ধবীদের নিয়ে চলে আসে ভার্সিটিতে। ওখানে ওরা গল্প করতে থাকে। আচ্ছা ইরা, আজকে ওই ছেলেকে দিয়ে খাবার আনিয়ে নি। ওই ছেলেকে দিয়ে কেন? আমি যদি ভুল না করি তাহলে ইরা আর ওই ছেলের মধ্যে কিছু তো একটা চলছে। কিরে, ভুল কিছু বলেছি আমি? ইরা ঈশিতা যা বলছে তা কি সত্যি? কতটা সত্যি তা জানি না, তবে এই ছেলেটা কেন যেন আমার অনেক ভালো লাগে। ওর সাথে সময় কাটাতে, ওর পাশে থাকতে, ওর জন্য আমি নিজেকে কতটা চেঞ্জ করেছি। কি বলছিস তুই এগুলো? সামান্য একটা ছেলের জন্য তুই নিজেকে চেঞ্জ করেছিস ভালো কথা, কিন্তু এই ছেলেকে যদি তুই বিয়ে করিস
তাহলে তোদের সংসার জীবনে কি হবে তা কি একবারে ভেবে দেখেছিস? আমার কি কোনো কিছুর অভাব আছে নাকি? আমিও সেটাই বলছি। ওই ছেলে তোর টাকা সম্পত্তি দেখে তোর সাথে কি সব করছে। চুপ করো তো। ও কিছুই করছে না, যা করার আমি করতেছি। তাছাড়া আমার তো কোনো কিছুরই অভাব নেই, সেসব তোরা জানিস। বিয়ের পরে বাবার সাথে বিজনেস দেখবে। ওর মতো একটা গাইয়া ছেলেকে তুই বিয়ে করে আবার বিজনেসে বসাবি? ও তো তোদের কোম্পানি ডুবিয়ে দেবে রে। ওই ছেলে অনার্স করেছে। তাহলে তো আর কোনো অসুবিধা নেই। কে বলেছে অসুবিধা নেই? আমি বলতেছি। দেখেরা, আমি আবারও বলতেছি, ওই ছেলেকে বিয়ে করে তুই সুখী তো হবি না, উল্টো তোর পরিবার তো কখনো ওই ছেলেকে মেনেও নেবে না। বাবা মা যদি না মেনে নেয় সেটা পরে দেখা যাবে, আগে ও আমাকে পছন্দ করে কি না সেটাই বড় কথা। তোকে পছন্দ করবে না এরকম ছেলে খুব কমই পাওয়া যাবে, বুঝলি? সত্যি বলছিস? ও আমাকে পছন্দ করবে তো? 100% করবে। তুই শুধু তোর মনের কথাটা ওকে বলে দে, দেখবি ঠিকই রাজি হয়ে যাবে। 2 মাস পরেই তো আমার জন্মদিন। ওই দিন ওকে আমার মনের কথাটা বলে দেব। যদিও এর ভিতরে আমাকে প্রপোজ করে, তাহলে আমি জন্মদিনের দিন ওকে জানাবো। ওয়াও হীরা, অনেক সুন্দর তো আইডিয়াটা। আমি যেমন আমার আইডিয়াও তেমন। এই তো চলে এসছে। কে এসেছে? তাকিয়ে দেখ ওইদিকে, তাহলেই বুঝতে পারবি। পেছনে তাকিয়ে দেখে আকাশ খাবার নিয়ে আসতেছে। এত তাড়াতাড়ি আসলো কি করে? কিছুক্ষণ আগেই তো খাবার অর্ডার করেছি। সে আমি কি জানি? আমাকে কি বলে গিয়ে এসেছে নাকি? আচ্ছা শোন, একটা কথা বলি। কি কথা বল? কাছে চলে আসতেছে, তাড়াতাড়ি কর, বল কি বলবি। আমি ওকে যে পছন্দ করি এটা যেন ও কোনোভাবে না জানে। জানলে সমস্যা কি? তা পরে বলবো, আপাতত চুপ করে থাক। ওরা চুপ করে আছে। খাবার নিয়ে এসে ওদের খাবার দেয়। ওরা আগের মতোই খেতে থাকে। আচ্ছা, খাবার অর্ডার করো তোমরা, কিন্তু আমাকে কেন খাওয়াও? ও তুমি বুঝবে না। সেটাই ভাইয়া, আপনি এত তাড়াতাড়ি তা বুঝবেন না। এদের মাথা কি গেছে নাকি? বসে আছো কেন? খাও। ঠিক আছে, খাচ্ছি। ওদের খাওয়ার মাঝেই কিছু ছেড়ে এসে বিরক্ত করতে থাকে। দেখছিস, ফুড ডেলিভারি বয়ের সাথে এরা একসাথে বসে খাচ্ছে। এটা কি আজও মেনে নেওয়া যায় বল? সত্যি তো, এটা তো মেনে নেওয়া যায় না। তাহলে এখন কি করা উচিত? এই ছেলেকে ধরে একটু মারা দরকার। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? দেখো, ভালো হবে না বলে দিলাম। ইরা, তুই সরে যা, ওকে তো একটা শিক্ষা দিতে হবে। তোরা আমার ব্যাপারে নাক না গলালে খুশি হব। ইরা, তুই একটা সামান্য ছেলের জন্য তুই আমার সাথে। এরপর যদি আরেকটা কথা বলিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। কাজটা কিন্তু তুই ঠিক করলি না। ঠিক না ভুল তা কি তোর কাছে থেকে শিখতে হবে? ভুলে যাস না তোরা আমি কি করতে পারি। কি করবি তুই? ও কি করবে তা আমি জানি না, কিন্তু আমি অনেক কিছু করতে পারি। বাহ, এই ফুড ডেলিভারি বয়ের মুখে দেখি কথা ফুটেছে। দেখ, তোদের দুজনকে আমি খুব ভালো করে চিনি। যদি নিজেদের বিজনেস বাঁচাতে চাস তাহলে নিজেদের শুধরে নে। এই ছেলে দেখি ভয়ও দেখাতে জানে। আমি ভয় দেখাই, সাথে আরো অনেক কিছু করি। দেখি তুই কি করতে পারিস। আমি এমন কিছু করব যা তুই এখন বুঝতে পারবি। এই বলে ছেলে দুটোকে মারতে থাকে। যদিও আকাশ একা, তাও ওরা দুজন কোনোভাবেই পারছে না। কেননা জিম করা বডি সহজে যে কোনো আঘাত সহ্য করতে পারে। ওরা দুজনেই মাটিতে শুয়ে আছে। আশেপাশে অনেক ছেলে মেয়ে, সেগুলো ভিডিও করে রাখে, যা দেখে ওরা তো রাগে ফেটে যাচ্ছে। তোকে তো আমরা দেখে নিব। যা দেখার এখনই দেখে নে, পরে সুযোগ নাও পেতে পারিস। দেখে নিব তোকে। এই বলে ওরা চলে যায়। আশেপাশে সবাই তো অনেকটা খুশি হয়ে যায়, কেননা ওরা দুজনে পুরো ভার্সিটিতে থাকা মেয়েদের এভাবে বিরক্ত করে। তবে ইরার পিছনে তেমন লাগতে পারে না, কারণ ইরার বাবা অনেক ধনী, সেই জন্য। বা ভাইয়া, আপনি তো অনেক ভালো মারামারি করেন, কোথা থেকে শিখেছেন এগুলো? আমি জিম করতাম তো। ভাত পাই না ঠিক মতো, আবার জিম করবে। ইতি, তুই এরকম করছিস কেন? কি করলাম? ঠিকই তো বলেছি। কই ঠিক বললি? উনি ফুড ডেলিভারি করে বলে কি উনি জিম করতে পারেন না? তোরা একটু চুপ কর তো। আকাশ, তোমার কোথাও লাগেনি তো? কিছুটা তো লেগেছে, একটু মালিশ করলে ঠিক হয়ে যাবে। কে করবে মালিশ? আরে আমি নিজেই করতে পারবো। নাকি আমি সাথে আসবো? আরে আসতে হবে না। আচ্ছা, সাবধানে যাও।
এই নাও টাকা। বিল তো আরো কম। উফ, বাকি টাকায় তুমি ওষুধ নিয়ে নিও। ওখান থেকে বের হয়ে যায়। বের হওয়ার পরেই দোস্ত, তোর তো কপালটাই খুলে গেল। কপাল ফুলে গেছে মানে? মানে জীবনসঙ্গী হিসেবে এমন একজন বডিগার্ডও পেয়ে গেছিস যে তোকে রক্ষা করতে পারবে বিপদ থেকে। আসলেই তো, আমি তো এটা ভাবিনি। এদের কথা শুনে ইতি তো জ্বলে যাচ্ছে, কেননা সারাক্ষণ শুধু আকাশ আকাশ করে সেজন্য। থামবি তোরা? সারাক্ষণ আকাশ আকাশ করতে থাকিস কেন? প্রেমে তুই তুই একাই করছিস নাকি? হ্যাঁ, তোর আবার কি হলো? আচ্ছা চল ক্লাসে যাই। ওরা ক্লাসে যায়, আকাশ যায় বাসায়, আর ছেলেগুলো যায় হসপিটালে। ওদের দেখতে ওদের বাবারা আসে। কি হয়েছে তোর? আর বলো না আব্বু, একটা ছেলে আমাদের দুজনকে মেরেছে। তোকেও কি মেরেছে ওই ছেলে? হ্যাঁ আব্বু, কি মারটা না দিল আমাদের। তোরা দুজন মিলেও কি একটা ছেলেকে মারতে পারিসনি? কি করব, ওই ছেলের অনেক শক্তি, সেজন্য আমরা পারিনি ওর সাথে। এই কথা বলতে তোর লজ্জা করে না? একে মার খেয়ে আসি আর তুমি এসব কথা বলতেছো আব্বু? বলবো না তো কি বলবো? তোরা সামান্য একটা ফুড ডেলিভারি লোককে মারতে পারিসনি, উল্টো ওই ছেলের কাছে মার খেয়ে ফিট হয়ে আছিস সেখানে। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দুজনাকে সুস্থ হই, তাহলে ওই ছেলের ব্যবস্থা নিব। দেখি কি ব্যবস্থা নিতে পারিস। 3 দিন ওরা হসপিটাল থেকে তারপর বাসায় আসে, আর পরের দিন ভার্সিটিতে আসে। ওদের দেখে, কিরে তোরা 3 দিন পর এলি? মার কি বেশি খেয়েছিস? দেখছিস না মারের দাগগুলো এখন ওর মুখে ফুটে উঠেছে। তোরা কিন্তু কাজটা ভালো করলি না। ওই ছেলেকে আবার যখন সামনে পাবো তখন ওর এমন অবস্থা করব যে ও সারা জীবন মনে রাখবে। এত মার খেয়েও তোমাদের শিক্ষা হয়নি? দেখ ইরা, যখন আমরা দুজন ওকে মারবো তখন তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবি, বুঝলি? ঠিক আছে, দেখি তোরা কি করতে পারিস। তোর চোখের সামনে ওকে মারবো, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবি, দরকার পড়লে লোক ভাড়া করে এনে মারবো ওকে। দেখি না কি করতে পারিস। ওর জন্য ঢাল হয়ে আমি দাঁড়িয়ে থাকবো। ও আচ্ছা, দেখা যাক কি করতে পারিস। দেখতে থাক তোরা। ওরা যাওয়ার পরে আকাশকে কল দেয়। কি হয়েছে বলো? কোথায় তুমি? আমি তো রাস্তায় আছি। একটা সমস্যা হয়ে গিয়েছে। ওই ছেলেগুলো তোমাকে কিছু বলেছে কি? আমাকে বলেনি, কিন্তু তোমাকে নিয়ে বলেছে। আমাকে নিয়ে কি বলবে? তোমাকে ওরা যেখানে পাবে সেখানেই নাকি মারবে, এরকমটা এখন বলে গেল। এত চিন্তা করো না। আরে কেন হবে না বলো? ওরা তো দুজন, সাথে আরো লোক ভাড়া করবে। তুমি তো একা, কিভাবে কি করবে আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। এত চিন্তা করতে হবে না, আমি বুঝে নেব। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। কিন্তু তুমি কিন্তু সাবধানে থেকো, বলা তো যায় না ওরা কখন কোন দিক দিয়ে তোমার উপর আক্রমণ করে বসে। যদি ওরা আক্রমণ করে আমি সামনে নেব। তুমি কোনো কিছু বুঝতে পারছো না? তুমি এতগুলো লোকের সাথে কখনো পেরে উঠবে না। বললাম তো আমি সামনে নেব। এখন কোথায় আছো? নদীর ধারে যাচ্ছি। ওখানে কেন? খাবার দেওয়ার জন্য এসেছি। আচ্ছা তুমি সাবধানে থাকিও। ঠিক আছে। এইদিকে খাবার আনে আবিরের জন্য। তবে নাই আবির জানে আকাশ ওর ছেলেকে মেরেছে, নাই আকাশ জানে ওই ছেলেটার বাবাও। কিছুক্ষণ পরে, স্যার এই নিন আপনাদের খাবার, মোট 4000 টাকা হয়েছে। ওই তোরা টাকাটা দিয়ে দে, আমি উপরে গেলাম। লোকজন টাকা দিয়ে দেয়। টাকা নিয়ে ফিরবে তখন। ওই দাঁড়া তো, জি স্যার বলুন। তুই কি ভার্সিটিতে কখনো গেছিস? না স্যার, ভার্সিটিতে কেউ খাবার অর্ডার করে না। এটা অবশ্য ঠিক বলছিস তুই। তাহলে স্যার আসবো কি? ঠিক আছে যা এখন, কিন্তু তোর জানাশোনার মধ্যে এমন কি কেউ আছে যে ভার্সিটিতে খাবার নিয়ে যায়? আমি খোঁজ খবর নিয়ে জানাবো। ঠিক আছে, অবশ্যই কিন্তু জানাবি। হ্যাঁ স্যার জানাবো। যাও তাহলে। বের হয়ে চলে আসে, কিন্তু এটা বুঝতে পারছে না কেন উনি জিজ্ঞেস করো ওই কথাটা। সে যাক গিয়ে চলে আসে ওখান থেকে কয়েকটা দিন পরে। বাবা আমরা কোথায় যাব? আমার বন্ধুর বাসায়। কিন্তু আমি না গেলে হয় না? তোকে যেতে হবে, এর বেশি কথা আমি শুনতে চাই না। ঠিক আছে আব্বু। রুমে এসে আকাশকে কল দিয়ে জানিয়ে দেয় ও যে বেড়াতে যাবে। আরে সমস্যা নেই, যতদিন ইচ্ছা বেড়াও। তুমি কিন্তু ভার্সিটিতে যাবে না,
যদি আমার বান্ধবীগুলো কলও করে তাও কিন্তু যাবে না। ঠিক আছে, যাব না আমি। মনে থাকে যেন। তবে একটা কথা, আবার কি হয়েছে? আমি তোমার অ্যাকাউন্টে 5,000 টাকা পাঠিয়েছি, ওগুলো খরচ করবে। আচ্ছা, তুমি আমাকে টাকা কেন পাঠাও? সাথী, এত কেয়ার কেন করো? ও তুমি বুঝবে না, যখন সময় হবে তখন আমি জানাবো তোমাকে। ঠিক আছে, সাবধানে থেকো। কথা শেষ করে ব্যাগ গুছিয়ে রাখে। কিছুক্ষণ পরে একটা হেলিকপ্টার এসে ওদের বাড়ির পেছনে এসে নামে। আবু, হেলিকপ্টার কেন? ওটাতে করে আমরা যাব। কি বলো? তুমি গাড়ি থাকতে হেলিকপ্টার ভাড়া কেন নিতে গেলে? এত কথা বলিস না তো, চল এখন। ঠিক আছে চলো। মা কোথায়? তোর মা এতক্ষণে হেলিকপ্টারের ভিতরে। আচ্ছা চলো, আমরাও যাই। কিছু ঘন্টা পরে ওরা একটা জায়গায় এসে নামে। কিন্তু ইরা আকাশ থেকেই দেখে অনেক বড় একটা বাড়ি আর সাথে গাড়ি আর হেলিকপ্টার। আব্বু, এটা কি কোনো এয়ারপোর্ট? এয়ারপোর্টে হতে যাবে কেন? আমার থেকেও তো সেরকম কিছু মনে হচ্ছে। ওইগুলো কিছুই না, আগে ভালো করে দেখো, এটা আমার বন্ধুর বাড়ি। তোমার বন্ধুর বাড়িতে এনেছো, তোমার মতলব কি আব্বু বলো তো? দেখ, সবাই তো চায় তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। তার মানে তুমি এই বাড়ির ছেলের সাথে, মানে তোমার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে দিবে, তাই তো? যদি ছেলে তোকে পছন্দ করে তখন তো দিবই। ও, তার মানে আমাকে এমন কিছু করতে হবে যেন ছেলে আমাকে মোটেও পছন্দ না করে। কিরে, কি ভাবছিস? ভাবছি, এত বড় লোক, তুমি কি দেখো না বড়লোক বাড়ির ছেলেরা মোটেও ভালো হয় না? ও তো আমার বন্ধু, সেজন্য আমি জানি ওরা কেমন। সেজন্য ওদের ছেলেও যে ভালো হবে সেটাও আমি জানি। কিছু মিনিটের মধ্যে ওরা নিচে নামে। তখন শাহজাহান চৌধুরী আর পারুল আক্তার ওনাদের আমন্ত্রণ করার জন্য দাঁড়ায়। রফিক তো নেমেই শাহজাহান চৌধুরীকে জড়িয়ে ধরে। কেমন আছিস বন্ধু? আমি তো ভালো আছি, তা তুই কেমন আছিস? আগের তুলনায় অনেক মোটা হয়ে গেছিস। আমি ঠিক আছি, সারাক্ষণ বসে থাকি তো সেজন্য পেট একটু বেড়েছে। আমার বউকে তো চিনিস। ও হ্যাঁ, পরিচয় হয়নি, আমার একমাত্র মেয়ে ইরা চৌধুরী। আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল, কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি মাশাআল্লাহ, অনেক মিষ্টি মেয়ে তো। উফ, হায় আল্লাহ, আসতে না আসতে ওনারা আমাকে পছন্দ করে নিয়েছে। এখন এরকম চলতে থাকলে তো এরা আমাকে এবারের বই করে ছাড়বে। কি ভাবছো তুমি? ভাবি, নতুন জায়গা তো সেজন্য একটু নার্ভাস। আচ্ছা ভিতরে আসো। ভিতরে এসে ইরা পুরোপুরি অবাক হয়, কেননা বাহিরে থেকে বাড়িটা যতটা সুন্দর ছিল ভেতর থেকে আরো সুন্দর এই বাড়িটা। এত বড় বাড়ি ইরা কখনো, সরাসরি তো দূরের কথা, কোনো সিনেমায়ও চোখেও মনে হয় কখনো দেখেনি। আন্টি, এত বড় বাড়িতে আপনারা কতজন থাকেন? আপাতত আমি আর আমার হাজবেন্ড, এর বাইরে সিকিউরিটি আর কাজের লোক। এত বড় বাড়িতে কম করে তো 500 জন থাকতে পারবে। তা পারবে, চলো তোমাদের রুম দেখিয়ে দেই। এরপর ইরাকে আলাদা একটা রুমে দেয়, ইরার বাবা মাকে আলাদা আরেকটা রুম দেয়। আপনারা ফ্রেশ হয়ে নিন, ততক্ষণে নাস্তা চলে আসবে, এরপর ঘুমিয়ে নেবেন। বাকি কথা একসাথে রাতেই হবে। ঠিক আছে ভাবি। উনি তো চলে যান, এরাও ফ্রেশ হয়ে নেয়, নাস্তা করে ঘুমিয়ে পড়ে। কিন্তু ইরা পুরো বাড়ি হেঁটে হেঁটে দেখতে থাকে। ওর থেকে মনে হচ্ছে কোনো রূপকথার রাজ্যে ও চলে এসেছে। তখন খেয়াল করে একটা রুমের দিকে, যে রুমের বাহিরে করা সিকিউরিটি দেওয়া, মানে চোখের রেটিনা স্ক্যানার, ফেস লক এইসব ইউজ করে দরজা খুলতে হয়। রুমটা দেখে ইরা বরাবর অবাক হয়। আশেপাশে একটা লোককে ডাক দেয়। একটু এদিকে আসবেন? জি ম্যাম, বলুন। আচ্ছা, এই রুমে এত সিকিউরিটি, এই রুমে কি ওনারা নিজেদের টাকা গহনা এগুলো কি রেখেছে? না ম্যাম, এই রুমটা তো আমাদের ছোট সাহেবের। ছোট সাহেব বলতে? এই পরিবারের একমাত্র ছেলে। ও আচ্ছা, তাই বলো। তা সে কোথায়? উনি তো 1 মাস ধরে এখানে থাকে না। কেন থাকবে না? এইসব ব্যাপারে আমি কিছুই জানি না। তো 1 মাস ধরে এই রুমটা যদি বন্ধ থাকে তাহলে ভিতরে তো অনেক ময়লা জমে রুমটা নষ্ট হয়ে যাবে। আমাদের ম্যাম প্রতিদিন এই রুমটা গুছিয়ে নেয়। তাহলে তোমাদের ছোট সাহেবের বাহিরে ওনার মা বাবা এই রুমে আসতে পারে, এর বাহিরে আর কেউ পারে না? ঠিক বলেছেন ম্যাম। ঠিক আছে, যান আপনি।
সিকিউরিটি যাওয়ার পরে ইরা ওর রুমে চলে আসে। বারবার ওই রুমে যাওয়ার একটা ইচ্ছে ওর মনে বারবার নাড়া দিতে থাকে। কি করবে বুঝে উঠতে পারছে না। তখন একটা কাজ করলেই তো হয়, আন্টিকে বলে এই রুম দেখে আসতে হবে। কিন্তু হঠাৎ করে আসলাম, যদি এক্ষুনি আমি এই রুমে যেতে চাই তাহলে উনি কি ভেবে নেবে? এইটা তো ভেবে পাচ্ছি না। তবে ওনাদের ছেলে 1 মাস ধরে বাসায় নেই, তাহলে কি দাঁড়ালো? এরা যদি আমাকে পছন্দ করে তাহলে আমার মা বাবা ছেলেকে দেখবে, যদি ছেলেও দেখে তাও এনারা বিয়ের কথা বলে নেবে। উফ, কোন একটা ঝামেলায় পড়লাম আমি। এসেও কোনোভাবে কোনো দিক দিয়ে কাজ হবে বলে মনে হচ্ছে না। কি করব? আচ্ছা, আকাশের সাথে কল দিয়ে কথা বলি, ওকে তো কিছু জানালামই না। এই ভেবে কল দেয়, তারপর কথা বলতে থাকে। কথা শেষ হলে এত যদি বোরিং লাগে আশেপাশে একটু ঘুরে দেখতে পারো, কাউকে সাথে নিয়ে যাও। সিকিউরিটি ছাড়া তো কেউ নেই, তাছাড়া সবে মাত্র এসেছি, কতদিন থাকা পড়বে সেটাও তো আর জানি না। সমস্যা নেই, ঘুরে বেড়াও কয়েকটা দিন। তুমি কিন্তু কোনো ঝামেলা জড়াবে না, বলে দিলাম। ঠিক আছে, জড়াবো না। সন্ধ্যার পরে ইরার বাবা মা ড্রয়িং রুমে এসে বসে, সাথে ইরাও ছিল। ওনারা তো ব্যবসায়িক আলাপ করতে করতেই 10টা বাজিয়ে দেয়। ইরা, তুমি তো বোরিং ফিল করছো। আমার ছেলেও নেই, যদি থাকতো তাহলে ও তোমাকে মোটামুটি ঘুরিয়ে আনতে পারতো। আপনার ছেলে কোথায় আন্টি? ও দেশের বাইরে গেছে। বুঝতে পেরেছি আন্টি, আমার বোরিং লাগলেও সমস্যা নেই, সকালে না হয় কোথাও থেকে ঘুরে আসবো। তুমি তো কিছু চিনবে না, একা একা যাবে কি করে? আন্টি যদি কিছু মনে না করেন, আমার 2 জন বান্ধবী আছে, ওদের এখানে নিয়ে আসি, তাহলে আমরা 3 বান্ধবী একসাথে থাকলে আমার কোনো অসুবিধা হবে না। প্লিজ তো নিয়ে আসো তাহলে। আমি ওদের তাহলে ঠিকানা দিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি বলো হেলিকপ্টার পাঠিয়ে দেই? তাহলে তো ভালোই হয়। তাহলে রাতে হেলিকপ্টারের পাইলটকে ঠিকানা দিয়ে দিও। আচ্ছা, আমি ওদের সাথে কথা বলে জানাচ্ছি। ওখান থেকে উঠে ঈশিতা আর ইদিকে কল দেয়, কথা বলে সবটা ঠিক করে নেয়। তারপর ইরা পারুল আক্তারকে জানায়, উনি পাইলটকে বলে দেয়। তারপর ওনারা খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 11টায় হেলিকপ্টার আওয়াজে ইরার ঘুম ভাঙে। উফ আল্লাহ, মনে হয় মাঝে মাঝে আমি কোন এয়ারপোর্টের ভিতরে এসে থাকছি। কিছুক্ষণ পরে নিচে কারো কথার আওয়াজ শুনে নিচে নামে। এসে ঈশিতা আর ইদিকে দেখে ইরা তো অনেক খুশি হয়ে যায়। তোরা এত তাড়াতাড়ি চলে এলি? তুই এখনো ফ্রেশ হলি না? অনেক দিন পরে একটা ভালো ঘুম হলো। এই জন্য হেলিকপ্টার থেকে নেমে তোকে দেখতে পাইনি। ভাগ্য ভালো আন্টি আমাদের নেওয়ার জন্য এসেছিল। এখন চল উপরে যাই, সবার সাথে পরিচয় হয়েছি তো। তুই আসার আগে সব সেরে নিয়েছি, বুঝতে পারছিস? ভালো করেছিস, চল এখন। ওরা ফ্রেশ হয়ে রেস্ট নিতে থাকে। তারপর ইরা ওদের বাড়িটা ঘুরে দেখায়। এদের তো কাহিনী শুনলেন, এবার চলুন আকাশের কাহিনী শুনে আসি। দোস্ত, তুই আজকে আমার একটা সাহায্য করতে পারবি? কত ঘন্টার জন্য রুম চাইতো? আরে রুম চাই না, তাহলে কি লাগবে? একটা পার্সেল আছে, সেটা পৌঁছে দিতে পারবে? খাবার ছাড়া তো আমি আর কোনো কিছু ডেলিভারি দিই না। আরে বন্ধু, তুই খাবার ডেলিভারি দিস তাতে আমার সমস্যা নেই। যখন এই ঠিকানায় তোর খাবার ডেলিভারি দেওয়ার সময় হবে তখন এইটা পৌঁছে দিলেই হবে। তাহলে তো দেওয়াই যায়। ঠিক আছে বন্ধু। কিছুক্ষণ পরে মেসেজ আসে, সেই জন্য চলে যায় অফিসে। তারপর খাবার নিয়ে চলে আসে ভার্সিটির মধ্যে। খাবারের প্যাকেটের ওপরে একটা নাম্বার দেখতে পায়, সেজন্য ওই নাম্বারে কল দেয়। কিন্তু কল তো রকি উঠায়। একটা বট গাছ কি দেখা যায়? জি যাচ্ছেন। ওই গাছের নিচে এসে দিয়ে যাও। গাছের নিচে আসে, এসে দেখে সেখানে রকি, রনির সাথে আরও কিছু ছেলেও ছিল। তাহলে আমাকে মারার জন্য তোদের একটা প্ল্যান ছিল? বাহ, তুই তো দেখি সবই বুঝে গেছিস। এরকম পরিস্থিতি দেখার পরে তো এমনিতেই বুঝে যাওয়ারই কথা। তাহলে মার যে খাবি সেটাও জানিস? তাহলে আর দাঁড়িয়ে আছিস কেন? খাবার দে, আর এর বিনিময়ে মার খেতে থাক। আমি তো এত কাঁচা কাজ করি না। মানে ঠিক বুঝলাম না আমি। এই নে, এই কাগজটা পড়ে নে, তাহলে বুঝতে পারবে। কিসের কাগজ এটা? পড়ে তো দেখ আগে। ওরা পড়তে থাকে, তবে কিছুই বুঝতে পারছে না, কারণ লেখাগুলো কেমন জানি ভিন্ন রকমের। ওরা যতক্ষণে কোনো কিছু বুঝতে না পারছে ততক্ষণে আকাশ তো ওখান থেকে পারে। ওরা বুঝে ওঠার আগেই সাইকেলে উঠে পড়ে।
ওরা দৌড়ে এসেও আর কোনো কাজ হলো না। এটা কি হলো? আমিও তো তাই ভাবছি, ওই শালা আমাদের বোকা বানিয়ে দিয়ে গেল। কিন্তু এভাবে কতক্ষণ বাঁচবে পালিয়ে? ওকে তো খুঁজে বের করবই। কিন্তু কি করে? ওকে আবারও খাবার অর্ডার দিব। কিন্তু ও তো বুঝে যাবে। এবার আর ভাত দিতে না। তাহলে কোথায়? আমাদের একটা বাড়ি আছে যেখানে কেউ থাকে না। উফ, তোর মাথায় এত বুদ্ধি রে। এখন চলো কিভাবে কি করা যায় প্ল্যান করতে থাকি। ওরা প্ল্যান করতে থাকে। মোটামুটি সব কিছু ঠিক করা হয়। কিভাবে কি করবে সে সব কিছু ভেবে নেয়। তারপর একটা বড় করে অর্ডার নেওয়া হয়। সেই জন্য এবারের অর্ডার একটু বড় আছে, তাই আমার সাথে আরেকজনকে নিয়ে যেতে হবে। তাহলে আমি যাব তোর সাথে। ঠিক আছে। ওরা দুজনে ফুড নিয়ে বেরিয়ে পড়ে। ওই বাড়ির সামনে এসে তুই এই প্যাকেটগুলো নিয়ে ভিতরে যা, আমি বাইকটা সাইড করতেছি, আর ওয়াকিটকি চালু রাখবি। আমি কোনো কিছু বললে মেসেজ করে বলবো। ঠিক আছে, তাই হবে। ছেলেটি খাবার দিয়ে ভেতরে যায়। ওরা দো ছেলেকে দেখে অবাক হয়। এ কি, তুই কে? আপনাদের খাবার। আমরা তো তোকে ডাকিনি। তাহলে কাকে ডেকেছেন? সবগুলো কথা শুনতে থাকে। শোনার পরে একটা মেসেজ করে ছেলেটিকে। ছেলেটি মেসেজ দেখে কথা ঘোরাতে থাকে। আসলে আকাশের আগেই সন্দেহ হয়েছিল, সেই জন্য এই ব্যবস্থা। স্যার, অর্ডার বুঝে নিন আর পেমেন্ট করুন। তোকে কে পাঠালো এখানে? স্যার, অর্ডার তো সব অফিস থেকে আসে, ওখান থেকে যাকে ইচ্ছা পাঠানো হয়। উফ, এবার প্ল্যানটা জলে গেল। শুধু শুধু এতগুলো লোকের খাবার অর্ডার দিলাম, এই নে টাকা, আর যা এখান থেকে। ধন্যবাদ স্যার। ওখান থেকে বের হয়ে আসে। তারপর আকাশের সামনে এসে কিরে, তুই ভেতরে কেন গেলি না? দেখছিস না, ওরা ভিতরে আমাকে মারার জন্য বলেছিল। তুই কি করে জানতে পারলি? ওরা যে আবারও এরকম প্ল্যান করবে তা আমি জানি, কারণ জনবহুল এলাকায় ওরা পারবে না, সেজন্য এরকম একটা শুনশান জায়গায় নিয়ে এসেছে যেন ওরা আমাকে মারতে পারে। কিন্তু ওরা তোকে কেন মারবে? কারণ আমি ওদের কয়েকটা দিন আগেই মেরেছিলাম, আর ওরা তার জন্য 3-4 দিন হসপিটালে ছিল। বুঝতে পেরেছো এখন কাহিনী? এখন বুঝতে পেরেছি। এই জন্য ভেতরে আমাকে দেখে মোটেও খুশি হয়নি। এই কারণে আমি এই প্ল্যান করি। কিন্তু ওরা যদি আমার কোনো ক্ষতি করে বসতো? ওইগুলো তো মোটেও করবে না। আচ্ছা, এখন চলো আমরা যাই। ওরা তো চলে যায়। রকি রনি খাবারগুলো খাওয়ার পরে কিরে, পেটে এমন চাপ দিচ্ছে কেন? আমারও তো সেম অবস্থা। কি বলছিস? খাবারের মধ্যে কিছু ছিল না তো। থাকতেও পারে, আপাতত এখন ওয়াশরুমে চল। ওরা তাড়াতাড়ি করে ওয়াশরুমে যায়। আসলে ইচ্ছে করে খাবারে ঔষধ হয় যেন ওদের কিছুটা শিক্ষা হয়, কেননা সবকিছু তো আগে থেকেই জানতো, সেজন্য এই ব্যবস্থা করা। কিছুক্ষণ পরে বাসায় ফিরে আসে। তখন বন্ধু, আমি যে অনেক বড় বিপদে পড়েছি। কি বিপদ? আমার মা অসুস্থ হয়ে পড়ে। কিন্তু কিন্তু কি বলবি তো? মায়ের নাকি হার্ট অ্যাটাক হয়েছে। ওনার অবস্থা ভালো না, অপারেশন করতে হবে। 3 লাখের মতো টাকা লাগবে, আর আমাকেও এখন যেতে হবে। কিন্তু এতগুলো টাকা আমি জোগাড় করব কি করে? তুই তাহলে যা, আমি দেখি টাকা কিছু ব্যবস্থা করতে পারি কিনা। বন্ধু, যতটুকু পারিস উপকার করিস। আসিফ যাওয়ার পরে আকাশ ইরাকে কল দিয়ে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আচ্ছা, একটা ঠিকানা দিচ্ছি, ওই হসপিটালে নিয়ে যেতে বলো। তারপর আমি বাকিটা হসপিটালে বলে দেব। ওনারা কোনো টাকা ছাড়াই পুরো অপারেশন থেকে শুরু করে সব কিছু ফ্রিতে করে দেবে। ঠিক আছে, আমি বলতেছি যাওয়ার জন্য। আসিফকে কল দিয়ে সবটা বলে। ওর মাকে নিয়ে সে হসপিটাল যায়। তারপর ইরাকে জানায়। ইরা ডক্টরের সাথে কথা বলে যা বলার বলে দেয়। এতে ডক্টরও অপারেশন করার জন্য নিয়ে যায়। বন্ধু, তোর এই উপকার আমি কখনো ভুলবো না। তুই আমার বন্ধু, তোর এই উপকার আমি করতেই পারি। এখানে তো ওর মায়ের অপারেশন হতে থাকে। ওইদিকে ইরাকে কলে কথা বলে দেখে ওরা তো প্রশ্ন করতে থাকে। তারপর ইরাও ওদের সবটা বলতে থাকে। সবটা শোনার পরে তুই কি করলি তাই বলে এতটা করবি? তো কি হয়েছে? আকাশ যখন বলেছে, তখন আমি যদি ওর এইটুকু উপকার না করতে পারি তাহলে ওকে ভালোবাসার মানে কি? তুই কিন্তু একদম ঠিক কথা বলেছিস। এবার দেখবি এই ছেলে এখন তোর থেকে কতটা সুবিধা নেবে। নিলেও সমস্যা নেই, আমি ছাড়া ওর আছি বা কে বল? সত্যি, বিয়ে না করতেই এত দরদ, না জানি বিয়ে করার পর ঠিক কতটা দরদ হয়। তখনকারটা তখন দেখা যাবে। আগে বল, এখানে এসে কেমন লাগলো? এত ভালো লাগলো, মনে হচ্ছে কোনো রূপ কথার রাজে চলে এসেছে।
যদি আমি এরকম একটা বাড়িতে বিয়ে করে বউ হয়ে আসতে পারতাম তাহলে তো আমার জীবনটা অনেক সার্থক হতো রে। তুই যদি বলিস তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। সেটা কিভাবে? এই বাড়ির একমাত্র ছেলের সাথে তোর বিয়ের ব্যবস্থা করে দিই, কি বলিস? কি বলিস? এই বাড়ির ছেলেকে তো দেখলামই না। দেশের বাইরে গেছে ঘুরতে। ওয়াও, তাহলে আমিও বিয়ের পরে ঘুরবো এরকম করে? এত বড় হা করলে তো পুরো প্লেন তোর মুখে ঢুকে যাবে। কি যে বলিস। এখন চল আমরা ওইদিকে যাই। ঠিক আছে চল। এরা ঘুরতে যায়। আকাশ কিছু খাবার নিয়ে হসপিটালে আসে আর সেগুলো আসিফকে দেয়। তুই তো কিছু খাসনি, সেজন্য এই খাবারগুলোও খেয়ে নিস। অন্য একটা সময় আন্টিকে এসে দেখে যাব। ঠিক আছে বন্ধু, সাবধানে থাকিস তুই। চলি তাহলে আমি। ওখান থেকে চলে যায়। ওইদিকে ইরা তো ঘুরেই দিন পার করে দেয়। এভাবে 5 দিন কেটে যায়। ইরাও এবার ফেরার পালা ওর শহরে। তখন ইরা, এই ইরা, কি হয়েছে বলবি তো? তুই তো আর কিছুই জানলি না। কোন বিষয়ে জানবো? আরে এই বাড়ির ছেলের সাথে আমার বিয়ের ব্যাপারে। আচ্ছা চল আন্টির কাছে যাই। হ্যাঁ চল। ওরা যেতে থাকে। ওখানে হঠাৎ করে একটা মেয়েকে দেখে ওরা অবাক হয়। আন্টি, ওনাকে তো চিনলাম না। ও কিছুক্ষণ আগে এসেছে। ও আমার বান্ধবীর মেয়ে। আরোহী, পরিচিত হও, ও ইরা, তোমার আঙ্কেলের বন্ধুর মেয়ে। এরপর এরা একজন আরেকজনের সাথে পরিচিত হতে থাকে। পরিচয় হওয়ার শেষে আমি এখানে 2 দিন থাকবো, তোমাদের সাথে আড্ডা দিতে পারবো আমি। আমি তো আজকেই চলে যাব। 2 দিন থেকে যাও। ঠিক আছে থাকলাম। আচ্ছা আন্টি, যে কারণে আপনার কাছে এসেছি। কি কারণ বলো? আন্টি, আপনার ছেলে কবে আসবে? কেন বলো তো? আসলে আমার বান্ধবী ইতি দেখতে চেয়েছে। আকাশ তো আর এই বাসায় আসবে না। আসবে না মানে? সে অনেক কাহিনী, তোমাদের ছেলে কাজ নেই। আসলে ইতি আপনার ছেলেকে পছন্দ করে। তোমার সাহস হয় কি করে? আরে আমি কি করলাম? আমি তো পছন্দ করি ওকে। ওকে শুধু আমি ভালোবাসি, আর কারোর অধিকার নেই ওকে ভালোবাসার। এটা আমার কেমন কথা? এই মেয়েটা কি এই বাড়ির ছেলেকে পছন্দ করে, কিন্তু সেই ছেলে এই বাড়িতে আসবে না? কিছু তো একটা রহস্য আছে এখানে। আমাকে তো জানতে হবে কি সে রহস্য, কিন্তু কিভাবে জানবো? আন্টিকে আমি পার্সোনালভাবে জিজ্ঞাসা করে নেব পরে একটা সময় করে। অনেক রেগে গেছি তাই না? আসলে আমি রেগে গেলে এরকম করি, তোমরা কিছু মনে করো না। আমরা কিছু মনে করিনি। কিছুক্ষণ পরে ইরা একাই আন্টির কাছে আসে। আন্টি, একটা সত্যি কথা বলবেন? কি সত্যি? আরোহী তো তখন বলল আপনার ছেলে আর এই বাড়িতে ফিরবে না। কি এমন সমস্যা হয়েছে আমাকে বলবেন? বাবা মা আসার সময় বলেছিল আপনার ছেলের সাথে আমার বিয়ে দেবে, কিন্তু এখানে এসে ওকে তো দেখতেই পেলাম না। তবে আমি অনেকটা খুশি হয়েছি আপনার ছেলেকে না দেখে, কারণ আমি অন্য কাউকে পছন্দ করি। ঠিক ধরেছ। আমার ছেলের সাথে একটি খারাপ ঘটনা ঘটে যায়, যার কারণে ওর বাবা ওকে এই বাড়ি থেকে বের করে দেয়। কি ঘটনা আন্টি? সেটা তো আরোহী আর আমার ছেলেই ভালো বলতে পারবে। তবে আমি শিওর ও কখনো এরকমটা করবে না। আরোহী আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল। আন্টি, আমাকে একটু ডিটেলসলি বলবেন? আন্টি ইরাকে ডিটেলসে বলে সবটা শোনার পরে। যা বুঝলাম, কিন্তু পুরো সত্য জানতে হলে আরোহীর থেকে তা বের করতে হবে। পারবে কি সত্যিটা বের করতে? যদি পারো আমি তোমাকে 1 কোটি টাকা উপহার দিব। ছি ছি ছি, কি বলছেন আন্টি? টাকা লাগবে না। আপনাদের বাড়িতে কয়েকটা দিন থেকে আমি এমনিতেই অনেক আদর আপ্যায়ন পেয়েছি। এইসব বলে লজ্জা দিবেন না আমাকে। আমি যথার্থ চেষ্টা করব। তোমার বাবা মা আজকেই চলে যাবে? তুমি তাহলে আরো কয়েকটা দিন থেকে তারপর না হয় যেও। ঠিক আছে আন্টি। ওখান থেকে ফিরে আসে আরোহীর কাছে। এসে গল্প করা শুরু করে দেয়। এভাবে আরোহীর সাথে ইরা ভালোই পটিয়ে নেয়। পরের দিন সকালে। আচ্ছা আরোহী, একটা কথা জিজ্ঞাসা করব কি? কি কথা বলো? আচ্ছা, এই পরিবারের ছেলের সাথে কি তোমার কোনো সম্পর্ক ছিল? কেন বলো তো? না মানে তোমাদের মধ্যে কোনো লাভ স্টোরি ছিল কি না সেটা জানার ছিল। আমি তোকে ভালোবাসতাম, কিন্তু ও আমাকে ভালোবাসতো না। কি বলো? তোমার মতো স্টাইলিস্ট আর সুন্দরী মেয়ে পছন্দ করতো না? এটা কি ভাবে সম্ভব? আসলে আমি ছোটবেলায় থেকেই অনেক স্টাইলিশ ছিলাম, কিন্তু ও পছন্দ করতো একদম সাধারণ মেয়েকে,
যে মেয়ে কোনো স্টাইল করে না এরকম মেয়েকেও পছন্দ করতো। তাহলে তুমি নিজেকে পরিবর্তন করতে। আমাকে দেখো, একটা সময় আমিও তোমার মতোই ছিলাম, কিন্তু আমি যাকে পছন্দ করি সেও স্টাইলিস্ট মেয়েকে পছন্দ করে না। সেজন্য আমি নিজেকে পরিবর্তন করে নেই। কিন্তু আমি তো নিজেকে পরিবর্তন করতে পারিনি, অনেক চেষ্টা করেছি। আমার কি মনে হয় তুমি ওই বাড়ির ছেলেকে না, বরং এই বাড়ির টাকা পয়সা দেখে ওই ছেলেকে পছন্দ করেছো। আরে আমার কি কম টাকা আছে নাকি? আসলে কারোর জন্য নিজেকে পরিবর্তন করতে হবে এরকমটা আমি চাইনি কখনো। বুঝতে পেরেছি, তারপর কি হলো? ওকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুতেই রাজি হয়নি। অনেকবার ওকে বলেছি। কি বলছো? ওটা অনেক লজ্জার কথা। আরে বলতে পারো, আমরাই তো। আমি ওর সাথে পিছনে যেতে চেয়েছি। কি বলছো তুমি? বিয়ের আগে? আরে একবার যদি বিছানায় যেতে পারি তাহলে তো ওকে বিয়ে করতে সহজ হবে। এটা তো ঠিক বলেছো, তারপর কি হলো? এরপর আমি এমন কিছু করি যার কারণে ওকে আমি হারিয়ে ফেলি। তার মানে তোমার সর্বনাশ করে চলে গেছে? আরে সেগুলো কিছুই হয়নি। তাহলে যা হয়েছে তাই বলো। তাহলে কয়েকটা মাস পিছনে যেতে হবে। অনেক ইন্টারেস্টিং কাহিনী, পেছনে যেতে আমাদের কোনো অসুবিধা নেই। আমারও অসুবিধা নেই। তাহলে আরোহী এখন বলো। কয়েকটা মাস পূর্বে। আকাশ, এই আকাশ, কি হয়েছে বল? চল না কোথাও থেকে ঘুরে আসি। আমার যেতে ইচ্ছে করছে না, তুই বরং ঘুরে আয়। আমি যে তোর সাথে একান্ত সময় কাটাতে চাই। তুই কেন বুঝিস না? আমি তোকে পছন্দ করি বন্ধু হিসাবে, কিন্তু জীবন সাথী হিসাবে কখনোই না। আমি কি দেখতে খারাপ? আমি কখন বলেছি তুই খারাপ? তুই যে আমাকে পছন্দ করছিস না এটাই বোঝা যায়। দেখ, তুই আর যাই করিস না কেন, আমি তোকে কখনো পছন্দ করব না। তাহলে আমি তোর সামনে সব কিছু খুলে ফেলবো। সব খুলবি মানে? এখন যা পড়ে আছি সব খুলবো। এগুলো করে তোর কি লাভ? তাহলে তোর পছন্দ হবে। যার পছন্দ হওয়ার তার এমনিতেই হবে, যার পছন্দ হবে না তার সারা জীবনও হবে না। দেখ, আমি তোকে 3 দিন সময় দিলাম। যদি এর ভিতর তুই রাজি না হোস, আমি এমন কিছু করবো যা তুই ভাবতেও পারবি না। কি করবি তুই? সেটা তুই পরেও জানতে পারবি। দেখা যাক। এই বলে আরোহিত রাগ করে বেরিয়ে যায়। তারপর কিছু মুভি দেখতে থাকে, যেখানে কিভাবে কাউকে ফাঁসিয়ে বিয়ে করা যায় সে প্ল্যান জানতে থাকে। এভাবে 2টা দিন তো চর্চা করতে থাকে। পরের দিন আকাশ রুমে ছিল, দরজার সামনে দাঁড়িয়ে। আকাশ, দরজা খুলতো। কেন, কি হয়েছে? কথা আছে তোর সাথে। কিন্তু তোর সাথে আমার কোনো কথা নেই। তুই দরজা খুলবি নাকি আমি আন্টির কাছে যাব? যেতে হবে না, খুলতেছি। রুমে এসে বসে পড়ে। কিছু সময় পার হয়ে যাওয়ার পরে। কোনো কিছু ভেবেছিস? ভেবেছি তো। কি ভেবেছিস? আমি তোর প্রস্তাবে রাজি না। আজকে কিন্তু আমি জামা পরেছি। তো আমি কি করব? ভালো করে তাকিয়ে দেখ কেমন দেখাচ্ছে আমাকে। অনেক সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, তোর কি আমাকে কাছে পেতে ইচ্ছে হয় না? একটু হয় না। কিন্তু আজকে যে আমাকে তোর কাছে নিতে হবে। ঠিক কি বলতে চাইছিস তুই? দেখ, তুই যদি রাজি না হোস আমি কিন্তু তোকে অন্যভাবেই রাজি করাবো। অন্যভাবে বলতে? আরোহী কথা বলে আকাশের কাছে এসে ওর জামা ছিঁড়ে নেয়। আরোহী, তুই এইসব কি করছিস? তুই যদি রাজি না হোস আমি বাইরে এসে সবাইকে বলবো তুই আমাকে রুমে একা এনে আমার সর্বনাশ করতে চেয়েছিস। তোর কথা কে বিশ্বাস করবে? তাছাড়া রুমে তুই নিজের ইচ্ছে এসেছিস। কিন্তু কোন রুমে তোর অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না, সেটা কি তুই ভুলে গেছিস? তার মানে তুই আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিস? একদম ঠিক ধরেছিস। যদি রাজি হয়ে যাস তাহলে তো ভালোই, যদি রাজি না হোস তাহলে আমি সবাইকে বলবো তুই আমার সর্বনাশ করতে চেয়েছিস। এরকম অপবাদ দিলে তো তৈরি করতে হবে, তখন তোকে তো কেউ বিয়ে করবে না। সেটাই তো আমি চাই। এতে তোর লাভটা কি শুনি? আরে সব লাভ তো আমারই। অন্য ছেলেরা যখন আমাকে বিয়ে করবে না তখন তোকে তো আমাকে বিয়ে করতে হবে। যদি ভাগ্য আমার ভালো থাকে তাহলে দেখা যাবে এই ঘটনার পরেই আমাদের বিয়ে হয়ে দেবে। তাহলে এইসব ছিল তোর মনে? কি করব বল, তোকে পাওয়ার জন্য তো এইটুকু করতেই পারি। কিন্তু এভাবে বিয়ে করে তুই কি কখনো সুখী হবে? এইসব তোকে ভাবতে হবে না, তোর আদর না পেলেও চলবে। তাহলে আমাকে বিয়ে কেন করতে চাস? তোকে বিয়ে করলে এই বাড়িতে থাকতে তো পারবো। কাহিনী তাহলে এখানে? তাহলে আমি শুরু করলাম। বাঁচাও, বাঁচাও, কি আছো, কি আছো, আমাকে বাঁচাও। দেখ আরোহী, কাজটা কিন্তু ভালো করছিস না, এইসব ফাজলামি বন্ধ কর। আরোহিত ওর চেঁচিয়ে রুমের দরজার কাছে আসে। আকাশ থামানোর চেষ্টা করে নখের কিছুটা আঁচড় আরোহীর শরীরে রেখে যায়।
চিৎকারের আওয়াজ শুনে আকাশের বাবা ওখানে আসে। কি হয়েছে আরোহী, তোমার এই অবস্থা কেন? আঙ্কেল, আঙ্কেল আকাশ আমার আকাশ, এইসব কি? আরোহী কি বলছে? বিশ্বাস করো বাবা, আমি কোনো কিছু করিনি। তোর নখের আচরণ শরীরে লেগে আছে এখনো, আর সেখানে তুই মিথ্যে বলে যাচ্ছিস। বিশ্বাস করো আব্বু, ও আমাকে বিয়ে করার জন্য এই নাটকটা করেছে। ওগো, তুমি তো আকাশকে চিনো, আর যাই হোক ও কখনো কোনো মেয়ের সর্বনাশ তো করবে না। সে বিশ্বাস তো আমি দেখতেই পাচ্ছি। আর ওই কি কারণে আকাশ এরকমটা করেছে? আঙ্কেল, আমি এসেছি ওর সাথে আড্ডা দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ হঠাৎ ও কেমন করে জানি আমার উপরে তাকাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করি, তারপরে ও আমার উপর ঝাঁপিয়ে পড়ে। কি মিথ্যাবাদী মেয়ে রে বাবা। চুপ কর তুই। একটা মেয়ে সর্বনাশ করতে চেয়েছিস, আবার বলছিস কোনো কিছুই করিসনি তুই। সবকিছুই অসাধারণ নাটক। আরোহী, তুমি এখন কি চাও? আমি চাই আকাশ আমাকে বিয়ে করুক। কেননা আমার তো এখন আর বিয়ে করবে না কেউ। সেই জন্য আকাশকে বলুন আমাকে বিয়ে করে বউ হিসেবে মেনে নেওয়ার জন্য। আমি কাজী ডেকে আনতেছি, এই ঘটনা বাইরের যেন জানাজানি না হয়। আমি তো ওকে বিয়ে করব না। ওকে বিয়ে করতে সমস্যা কি তোর? আমি ওর মতো লোভী আর নির্লজ্জ মেয়েকে বিয়ে করব না। নিজেও উল্টাপাল্টা আকাম করবে আর অন্য কাউকে ওইসব কথা বলছিস? তোকে বিয়ে করতেই হবে। না, আমি বিয়ে করব না। তাহলে বেরিয়ে যাই বাড়ি থেকে, আর কখনো যেন তোকে এই বাড়িতে না দেখি। ঠিক আছে, আমি আর কখনো আসবো না তোমার এই বাড়িতে। আকাশ চলে যায়। আরোহী অনেক চেষ্টা করেও থামাতে পারেনি। আর এখানেই পূর্বের কাহিনী শেষ হলো, কারণ এর পরের কাহিনী তো আপনারা সবাই জানেন। তাহলে চলুন আমরা বর্তমানে ফিরে যাই। তুমি ওই ছেলেকে বিয়ে করার জন্য এরকমভাবে নাটক সাজালে? তুমি তো দেখি সিনেমার ভিলেনকেও হার মানিয়ে দিলে। ভেবেছিলাম এবারই ছেলেকে আমি বিয়ে করব, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে যদি আমি এরকমটা করি তুমি হয়তো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। যাক ভালো, তাহলে বুঝতে পেরেছো সবটা। কিন্তু এখন লাভ কি? সে তো দূরে, আপনিও দূরে। ওকে যদি এই বাড়িতে ফিরতে হয় তাহলে আমাকে বিয়ে করার পরেই এই বাড়িতে ঢুকতে পারবে। আমি তো সে আশা কখনো পূরণ হতে দিব না তোর। কি ভাবছো? ভাবছি ওই ছেলে আজও কি ফিরবে? কত মাস এভাবে দূরে থাকবে? একটা দিন তো ওকে ফিরে আসতেই হবে। ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করব। ঠিক আছে, অপেক্ষা করিও। এখন চলো আমরা বাসায় যাই। চলো তাহলে। বাসায় ফিরে যে যার রুমে এসে বিশ্রাম করে। রাত 11টায় ইরা আকাশের বাবা মার রুমে আসে। আঙ্কেল আন্টি আসবো কি? হ্যাঁ আসো। কি ব্যাপার, এত রাতে তুমি এখানে? কোনো অসুবিধা হয়েছে কি? আঙ্কেল, আপনাদের একটা অডিও রেকর্ড শোনাবো, সেটা খুব ভালোভাবে শুনবেন। কিসের অডিও? আগে শুনুন, তাহলে ঠিকই বুঝতে পারবেন। আচ্ছা চালু করো তাহলে। ইরা অডিও চালু করে। আসলে তখন আড্ডা দেওয়ার সময়ে সবকিছু ইরা রেকর্ড করে নেয়, যেন আরোহীর মুখ সবার সামনে বের করে আনতে পারে। পুরো কাহিনী শোনার পরে আঙ্কেল তো চোখের পানি ছেড়ে দেয়। তুমি এই অডিও কিভাবে পেলে? আসলে আঙ্কেল আন্টি আমাকে বলেছিল আরোহীর থেকে যেন আমি কথা বের করি, সেই জন্য ওর সাথে এই 2 দিন বন্ধুত্ব করি, তারপর ওর থেকে আমি কথাগুলো বের করি। তাহলে আমি ওকে কল দিয়ে বাড়িতে আসতে বলি, তারপর ইরা তোমার সাথে আমি আমার ছেলের বিয়ে দিব। না আঙ্কেল। তুমি তো এখন জানলে আমার ছেলের কোনো দোষ নেই। আঙ্কেল, আমি অন্য কাউকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করব। সে ছেলে কি করে কোনো কোম্পানির চেয়ারম্যান? আমাকে বলো, আমি ওকে বিজনেসে সব সময় সাপোর্ট দিব। আঙ্কেল, ও সামান্য একজন ফুড ডেলিভারি করে। তোমার মতো মেয়ে কিনা ফুড ডেলিভারি বয়কে ভালোবাসে? আমি মানুষ দেখে তাদের সাথে বন্ধুত্ব করি, যার মনে কোনো লোভ থাকবে না তাকে তো আমি আরও বেশি পছন্দ করি। তেমনি আমার বয়ফ্রেন্ডও তেমনি। যদিও আমি যে ওকে ভালোবাসি সেই কথাটা ওকে জানাইনি এখনো। তাহলে এই ছেলেকে বাদ দিয়ে আমার ছেলেকে বিয়ে করো। আমার পুরো সম্পত্তি তো তখন তোমাদেরই হবে। না আঙ্কেল, এসবের উপরে আমার কোনো লোভ নেই। আমি নিজ দায়িত্বে আমার বয়ফ্রেন্ডকে সাফল্যে উঠাবো, যেন ওর সাথে সাদামাটাভাবেও আমি আমার জীবনটা উপভোগ করতে পারি। সত্যিরা ওই ছেলে আসলে অনেক লাকি যে তোমার মতো একটা মেয়েকে ওর জীবন সাথী হিসাবে পাবে। লাকি তো আমি যে ওকে আমি পাবো। তাছাড়া কাল আমরা চলে যাব, সেজন্য যাওয়ার আগে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি কথা?
আরোহীকে এই ব্যাপারে কিছু বলার দরকার নেই, ও কাল চলে যাবে। আপনারা যে সত্যি জেনে গেছেন তা ওকে কোনোভাবে বুঝতে দিবেন না। আমি তো ভেবেছিলাম ওকে মেরেই ফেলবো। না থাক আঙ্কেল, এসব করে আন্টির বান্ধবীর কাছে ওনাকে খারাপ বানিয়ে দিবেন না। আপনারা বরং আপনাদের ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনুন। ইরা, এই নাও 100 কোটি টাকার একটা চেক। না আন্টি, এসব আমার লাগবে না। তোমার বয়ফ্রেন্ডকে দিও, বলবে যেন এই টাকা দিয়ে নতুন করে একটা বিজনেস যেন শুরু করে। ওকে এই টাকা দিলে ও কখনো নেবে না, বললাম না টাকার প্রতি ওর কোনো লোভ নেই। আচ্ছা, তুমি আমাদের ছেলেকে একটা কল দাও। তারাও কল দিচ্ছি তাহলে। যতবারই কল দেয় কোনো কাজ হচ্ছে না, নাম্বার বন্ধ হয়ে দেখাচ্ছে। নাম্বার তো বন্ধ। তুমি ওকে খোঁজার ব্যবস্থা করো। আমি কালকেই লোক লাগিয়ে দিব। আন্টি, আমি এখন চলি। তোমার এই উপকারের কথা আমরা সারা জীবন ধরে মনে রাখবো। আচ্ছা আন্টি, আসি এখন। রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আরোহীও বেরিয়ে পড়ে। ইরা, ওর বান্ধবী আর ওর বাবা মাও বেরিয়ে পড়ে। তারপরেই ওরা যে যার বাড়িতে চলে আসে। ওইদিকে রকি আর রনি তো এখনও আকাশকে মারার জন্য প্ল্যান করেই যাচ্ছে। তখন আকাশ শোন, হ্যাঁ বল। আমি আজকে আসতেছি। আচ্ছা সাবধানে আসিস। হসপিটালে আর কোনো সমস্যা হয়নি? না, আর কোনো সমস্যা হয়নি। ওরা আর কোনো টাকাও চায়নি, কিন্তু তুই রাখলি কি করে? সে অনেক কাহিনী, পরে একটা সময় বলবো তোকে। ঠিক আছে, রাখি তাহলে। 2 দিন পরে আসিফ ফিরে আসে। ইরা যে বাড়িতে ফিরেছে সেটা এখনো আকাশকে জানায়নি। হঠাৎ করে আকাশের বাসার সামনে দরজায় কেউ টোকা দিচ্ছে। সেজন্য আকাশ দরজা খুলে তো অবাক হয়ে যায়। কি তুমি এখানে? কেন, আসতে কি পারি না? তুমি তো ঠিকানা জানো না, তাহলে চিনলে কি করে? তোমার অফিস থেকে নিয়েছি। এখন বলো আমাকে কেমন লাগছে? আজকে হঠাৎ করে শাড়ি পরেছো, ব্যাপারটা কি বলো তো? আজকে একটা স্পেশাল দিন আছে। কি সেটা? আগে তৈরি হয়ে না, তোমাকে নিয়ে আমি বের হব। তুমি এই রুমে বসো, আমি রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি করিও, তবে একটা পাঞ্জাবিও পরিও। ঠিক আছে। রেডি হয়ে বের হয়ে ইরার বাসার সামনে আসে। এতে কিছুটা আশ্চর্য হয়, কেননা একটা জন্মদিনের অনুষ্ঠানের মতো লাগছে। কারো জন্মদিন? আজকে আমার জন্মদিন। হ্যাপি বার্থডে ইরা। থ্যাংক ইউ সো মাচ বলেই জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরাতে আকাশ একটু অবাক হয়। আমাকে আগে বললে কিছু গিফট কিনে নিতাম। এসব লাগবে না, তোমাকে একটা প্রশ্ন করব, ওটার উত্তর পেলে ওটাই হবে আমার শ্রেষ্ঠ উপহার। আচ্ছা প্রশ্ন করো তাহলে। আমি তোমাকে ভালোবাসি আকাশ, আমি তোমাকে বিয়ে করে আমার জীবন সঙ্গী করতে চাই। কথাটা শুনে আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না, কেননা ও সামান্য একটা ফুড ডেলিভারি করে। সেখানে ইরার মতো ধনী মেয়েকে ভালোবাসাটা ওর বিয়ে করা ঠিক হবে নাকি এটাই ভাবতেছে। আমি জানি তুমি কি ভাবছো, আমি কিন্তু সব ভেবে চিন্তে এই ডিসিশন নিয়েছি। যদি তুমি সব কিছু ভেবে চিন্তে ডিসিশন নিয়েছো মানলাম, কিন্তু তোমার বাবা তো জানার পরে আমাকে মারার জন্য লোক আবার লাগিয়ে দিবে না তো? আরে এসব কিচ্ছু হবে না, তুমি তা আমার উপরে ছেড়ে দাও। এখন বলো, ভালোবাসো আমাকে? আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার মতো একজন মেয়েকে জীবন সঙ্গী করে পাওয়াটা সত্যি অনেক ভাগ্যের। কথাটা শুনে দুজন দুজনকে জড়িয়ে ধরে। তারপর কেক কাটার সময় হলে ঈশিতা, ইতি আর ইরার বাবা মা দুজনেই আসে। আসলে ওনারা অন্য রুমে ছিল, যেন ইরা আকাশকে ওর মনের কথাটা বলতে পারে। ইরার বাবা আকাশকে দেখেই চিনতে পারে। তুমি ওই দিনের ছেলেটা না? জি আঙ্কেল, কিন্তু আপনি এখানে কেন? আরে এটা তো আমারই বাড়ি। বাবা, তোমরা কি একজন আরেকজনকে চিনো? তোমাদের বলেছিলাম না একটা ছেলের কথা, যে ছেলে আমাকে বাঁচিয়েছিল, ওই তো সে ছেলে। যাক, একটা দিক দিয়ে ভালোই হয়েছে, ওর মতো একটা ছেলেকে আমার মেয়ের জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। মানে আকাশই সেই ছেলে ছিল? হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই আকাশ, আমি তোমার আর ইরার বিয়ে দিব অনেক তাড়াতাড়ি করে। সত্যি বলছো আব্বু? সত্যি, ওর মতো ভালো ছেলে তুই আর কখনো পাবি না। চলো এবার কেক কাটি আমরা। কেক কাটে সবাই, এরপর খাবার খেয়ে বেরিয়ে পড়ে। আকাশও চলে আসে ওখান থেকে। দিনের পর দিন যেতে থাকে। আকাশের বাবা ওকে অনেক খুঁজেও পাচ্ছে না, কেননা আকাশ কোথায় গিয়েছে তা তো ওনারা জানে না, সেজন্য খোঁজ পাচ্ছে না। কিছুদিন পরে আচ্ছা রকি, একটা কাজ করি আমরা। কি কাজ? আমরা ইরেকে তুলে নিই। কেন কেন ওকে কেন তুলতে যাব?
যদি ওকে আমরা তুলে নেই তাহলে তো আমাদের জন্যই লাভ। কি রকম লাভ তা তো বলবি। আমরা ইরাকে তুলে এনে আকাশকে সেখানে আসতে বাধ্য করব। ওই ছেলে আসবে এখানে? ওরা যত সম্ভব বন্ধু হবে, সেজন্য একজন বিপদে পড়লে আরেকজন তো আসবে বাঁচাতে। এটা তো স্বাভাবিক। যখন ও আসবে তখন ওকে একটা শিক্ষা তো দিব আমরা। বুঝে গেছি আমি, কাল তো ভার্সিটিতে যাব আমরা, ওখানে কিছু একটা করে নিব, চিন্তা করিস না। ঠিক আছে। পরের দিন ভার্সিটিতে এসে ওরা ইরার কাছে আসে, ওর সাথে কথা আছে বলে, ওকে নিয়ে একটু সাইডে আসে, তারপর ওকে উঠিয়ে নিয়ে আসে। ইতি আর ঈশিতা বাধা দিলে ওদের দুজনকেও নিয়ে আসে ওখান থেকে একটা বাংলোর মধ্যে। রকি, রনি, কাজটা কিন্তু মোটেও ঠিক করিসনি। তোরা জানিস না ইনার বাবা কতটা পাওয়ারফুল, তারপরেও কোন সাহসে তোরা ওকে এখানে এনেছিস? দেখ, তোদের কোনো ক্ষতি আমরা করার জন্য এখানে আনিনি। তাহলে কেন এনেছিস? ইরা আকাশকে একটা কল করো, যে ছেলেটা ফুড ডেলিভারি করে। ওর সাথে তোর কি কাজ? তুই চুপ থাক। ইরা, ওকে কল দে। আগে আমাকে বল, ওকে দিয়ে কি কাজ? মনে আছে ভার্সিটিতে ও কিভাবে আমাদের মেরে হসপিটালে পাঠিয়েছে? তোরা সেই দিনের কথা এখনো ভুলিস নাই? এই কথাটা কি আজও ভোলার মতো? এখন ওকে এখানে আসতে বল, তারপর ওর কি অবস্থা করব তাও নিজেও ভুলতে পারবে না। তাড়াতাড়ি কর, আমাদের হাতে মোটেও সময় নেই। দেখ, কাজটা কিন্তু ভালো করছিস না তোরা। ওর মোবাইল দিয়ে কল দে। রকি মোবাইল নেয় আর কল দেয়। কল রিসিভ করার পরে, হ্যাঁ বলো ইরা। আমি রকি বলছি। ইরার মোবাইল তোর কাছে কেন? কারণ আমরা ওদের উঠিয়ে এনেছি, যদি ওদের বাঁচাতে চাস তাহলে একটা ঠিকানা দিচ্ছি আমি, ওই ঠিকানায় তুই চলে আয়। আমি আসতেছি, তবে ওদের যেন কোনো ক্ষতি না হয় বলে দিলাম আমি। তুই যদি আসিস তাহলে কোনো ক্ষতি ওদের হবে না। ঠিক আছে, আসতেছি আমি। কল কেটে দেয়। ব্যাপারটা আসিফকে জানায়। আমিও যাব তোর সাথে। ওখানে কিছুটা রিস্ক আছে। সমস্যা নেই, দুজনে মিলে মোকাবেলা করে নিব। কিন্তু খালি হাতে তো যাওয়াটা ঠিক হবে না। তাহলে কি কি নিবি? কিচিং রুম থেকে কয়েকটা ছুরি নিয়ে নেশাতে করে নিচ্ছি তাহলে। এই নে, এগুলো তোর কাছে রাখ, আর বাকিটা আমার কাছে রাখতেছি। চল তাহলে এখন। ওরা দুজনে সে ঠিকানায় চলে আসে। বাইরে থেকে একটু নিরিবিলি মনে হচ্ছিল, সেই জন্য আশেপাশে উকি দিয়ে দেখছিল। তখন তোকে না বলেছি একা আসার জন্য, তাহলে সাথে করে এটাকে কেন এনেছিস? আমার বন্ধু আসতে চেয়েছিল, সেজন্য নিয়ে আসলাম। ভালোই হয়েছে, একসাথে দুজনকে মারতে পারবো। আয় ভিতরে। ওরা ভিতরে আসে। ভিতরে এসে দেখে ইরা, ঈশিতা, ইতি ওদের বেঁধে রাখা হয়েছে। তোমরা মাত্র 4 জন? ভেবেছিলাম তোরা একজন, সেজন্য 4 জন আছি। সমস্যা নেই, 2 জন করে একটাকে ধরবো। সব দেখি আগেই হিসেব করে রেখেছিস। অনেক দিনের প্রতিশোধ আজকে নিব তোর থেকে। ঠিক আছে, দেখি কাকে কে মারে। আসিফ, তুই তৈরি তো? রেডি আছি। এরপর ওদের সাথে মারামারি করে ওরা 6 জনই মোটামুটি মার খায় ভালোই। আর পাচ্ছি না, এরকম মারামারি করলে সবাই তো মারা যাব, তার চেয়ে ভালো যে যার মতো চলে যায় আমরা। এটা অবশ্য ভালো একটা কথা বলেছিস তুই। ইরা, ওদের নিয়ে চলো। ওরা চলে আসে হসপিটাল। ওখানে ডক্টর ঔষধ নিয়ে আকাশকে নিয়ে চলে আসে ইরা ওদের বাড়িতে। আসিফও চলে যায় ওর বাড়িতে। ইরা ওর বাবা মাকে সবটা বলে। আমি তো ওদের দেখে নেব, কত বড় সাহস। থাক আব্বু, ওরা নিজেরাই বলেছে, আর এরকম করবে না। আচ্ছা, তুই আকাশের খেয়াল রাখিস, ও সুস্থ হলেই আমি তোদের বিয়ে দিব। ঠিক আছে আব্বু। এর ভেতরে ওদের বিয়ের আয়োজন করা হয়। যদিও আকাশ অসুস্থ, একদিকে ও ভালো হতে থাকে, অন্যদিকে বিয়ের আয়োজন চলতে থাকে। 2 দিন পরে আকাশ পুরোপুরি এখন সুস্থ। তুমি তাহলে পুরোপুরি সুস্থ হয়ে গেলে। এর মধ্যে আয়োজনও করে ফেলেছ। তো কি করব বলো, এমনিতে অনেক মেহমান। সেটা তো হবে। যাক, অবশেষে আমরা এক হতে পারবো। একটা কথা বলো তো। কি কথা? পৃথিবীতে এত ছেলে থাকতে তুমি আমার মতো একজন ফুড ডেলিভারিকে কেন জীবন সাথী হিসাবে বেছে নিলে? কেন বেছে নিয়েছি সেটা তো তোমাকে বলা যাবে না। আমাকে না বলো, পাঠক আর পাঠিকা ওদের তো বলতে পারো, ওদের তো জানার অনেক দরকার আছে। ওরা সবাই সব কিছু জানে। কিভাবে জানে? গল্পের প্রথম পর্বে আমি সব বলে দিয়েছি। ওইদিকে রফিক চৌধুরী শাহজাহান চৌধুরীকে কল দিয়ে ইরার বিয়ের কথা বলে। চিন্তা করিস না, আমরা সময় মতো চলে আসব। তা ইরা যাকে ভালোবাসে তার সাথে কি বিয়ে দিচ্ছিস, নাকি অন্য কারোর সাথে? তুই কি করে জানিস? আরে, যখন তোরা এসেছিলি
তখন ইরাই তো বলল। ভেবেছিলাম তোর ছেলের সাথে বিয়ে দিব, কিন্তু এখন মেয়ের পছন্দের বাইরে আর ইচ্ছে হলো না জোর করে বিয়ে দেওয়ার। এটা ঠিক করেছিস, আমি চলে আসবো তাহলে। ঠিক আছে বন্ধু। এদিকে বিয়ের তো তারিখ চলে আসে, মোটামুটি সবকিছু প্রস্তুত। ইরা রুমে এসে দেখে আকাশের মন খারাপ। তোমার মন খারাপ কেন? 2 দিন পরেই আবার বিয়ে, অথচ আমার বাবা মা কেউ নেই। থাক, মন খারাপ করো না। বিয়ের পরে তো আমরা এই বাসায় থাকবো। তুমি আমার বাবা মাকে নিজের বাবা মা মনে করো। কিন্তু আমার যে একটু ভালো লাগছে না। চিন্তা করো না, বিয়েটা হয়ে যেতে দাও। তারপর তোমার সব ভালো লাগা আমি ঠিক করে নিব। তুমি বরং রেস্ট নাও। ওইদিকে শাহজাহান চৌধুরী আর পারুল আক্তার মিলে ইরার জন্য অনেক কিছু কিনে নেয়, কেননা ইরার জন্যই সবকিছু ওনারা জানতে পেরেছে। তুমি কি এখনো আকাশের কোনো খোঁজ পাওনি? অনেক লোক লাগিয়েছি, কেউ একজন ওকে একটা শহরে দেখেছে। কোথায় দেখেছে? রফিক যেখানে থাকে ওখানে দেখেছে। এবার তো ইরার বিয়েতে যাব, তখন আমি রফিককে সবটা বুঝিয়ে বলবো, যেন ও নিজের সবটা দিয়ে আমাদের ছেলেকে খোঁজার চেষ্টা করে। আমি ওকে ছাড়া থাকতে পারছি না। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। বিয়ের দিন বিয়ের সব আয়োজন করা হয়ে যায়। আকাশ ইরা পাশাপাশি বসে আছে। মেহমান তো খাবার খেতে থাকে, কিন্তু শাহজাহান চৌধুরী এখনো এলো না। অত দেরি কেন করছে? একটা কল দিয়ে জিজ্ঞেস করে নাও, কল তো দিয়েছি কিন্তু ধরছে না। আবার কোনো বিপদ হলো না? বিপদ কেন হবে বলো? ও তো রাস্তা দিয়ে আসবে না। মেহমানরা তো বসে আছে ওদের বিয়ের জন্য। এখন ওকে ছাড়া বিয়ে পড়ানো তো ঠিক হবে না। আর একটু অপেক্ষা করে দেখি আমরা। মেহমানরাও বলা বলি করা শুরু করতেছে। রফিক চৌধুরী, আর কতক্ষণ অপেক্ষা করব আমরা? আরে আমার বন্ধু আসবে, ও আসলে বিয়ের কাজটা শুরু করব। হয়তো রাস্তায় জ্যামে আছে। ও হেলিকপ্টারে চলাফেরা করে। কল দিয়ে জিজ্ঞেস করে নিন। এমনিতে বিকাল 4টা বাজে, আপনার মেয়েকে তো বিদায় দিতে হবে। মেয়ে আমার এখানেই থাকবে। কি বলেন? বিয়ের পর তো শ্বশুরবাড়িতে যাওয়ার কথা। জামাই আর মেয়ে আমার বাড়িতেই থাকবে। ওই তো ওরা এসে গেছে। শাহজাহান চৌধুরীর জন্য একটা হেলিকপ্টার ল্যান্ড করার জন্য আলাদা জায়গা করা হয়। কিছুক্ষণের মধ্যেই ওনারা নিচে নামে। অনেক লেট করে ফেলেছি, আসলে আমার ছেলের একটা খোঁজ পেয়েছি, ওটার জন্য অনেক দেরি হয়ে গেল। তাড়াতাড়ি চল, বিয়ের কাজটা তো করতে হবে। ঠিক আছে, চল তাহলে। ওনারা আকাশ আর ইরার সামনে এসে বসে। তখনই আকাশকে যে দেখতে পারবে তা ওনারা কল্পনাও করেনি। আকাশ, তুই এখানে? বাবা মা, তোমরা এখানে? আকাশ, এনারা তোমার বাবা মা? জি আঙ্কেল, ওনারা আমার বাবা মা। আকাশের মুখে এমন কথা শুনে ওখানে থাকা সবাই অবাক হয়, কেননা সবাই এতক্ষণ ধরে শাহজাহান চৌধুরীকে তো দেখেনি। যখন দেখেছে সবাই ওনাকে চিনতে পেরেছে, ইরা তো আরো বেশি অবাক হয়। ওনারা তোমার বাবা মা? আগে তো বলনি। আন্টি, আপনি তো আকাশের নাম বা কোনো ছবি আমাকে দেখানোনি। তুমি তো কখনো দেখতে চাওনি, সেজন্য আর দেখানোই হয়নি। তুমি আমার বাড়িতে কখন গেলে? যখন আমি কয়েকটা দিনের জন্য বেড়াতে গিয়েছিলাম তখন তো আমি জানতাম না ওটা তোমাদেরই বাড়ি ছিল। কি বলেন? শাহজাহান চৌধুরী ও আপনার ছেলে, তাহলে ওর বিয়ে অথচ আপনারা জানেনই না? সে অনেক কাহিনী, অন্য একটা সময় আপনাদের বলবো। এখন বিয়ের কাজ সেরে নেই। ঠিক আছে চলো। বিয়ের কাজ শেষ, কাজীও চলে যায়। আকাশ, আমাদের তুই ক্ষমা করে দে। ইরার সাহায্যে আমরা জানতে পেরেছি আরোহী তোকে কিভাবে ফাঁসিয়েছে। সত্যি ইরা, তোমাকে যে আমি আমার ছেলের বউ হিসাবে পাবো তা আমি কখনো কল্পনাও করিনি। রফিক, তাহলে আমি আমার ছেলে আর তোর মেয়েকে নিয়ে যেতে চাই। নেওয়ার অনেক সময় পাবি, এখন তোরা আগে এখানে কয়েকটা দিন থাকবি, তারপর যেতে পারবি। ক্ষমা করে দিস আমাদের, আমরা যে অনেক বড় অপরাধ করে ফেলেছি। এই কথা বলে আমাকে লজ্জা দিও না, তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছো। এটি আমার কাছে অনেক কিছু। সত্যি, ইরার জন্য আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। অনেক ইচ্ছে ছিল ইরাকে বউ করে আনার, আর সেই ইচ্ছেটাই তুই পূরণ করে দিলি। যাক, তাহলে আমার হাজবেন্ডকে ফুড ডেলিভারি অন্তত করতে হবে না। কি, ফুড ডেলিভারি করতো? জি বাবা, আর ওখান থেকেই তো আমাদের প্রেম হয়, যাকে বলে ফুড ডেলিভারি বয় প্রেমে পড়া। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। সমাপ্ত।